আজকে হচ্ছে আমাদের হিন্দু আইনের হচ্ছে 4 নম্বর ক্লাস হবে। আমি রেকর্ড ক্লাসটা চালু করে দিয়েছি। ক্লাসটা দেরি আমার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার একটু অফিসিয়াল কাজকর্ম থাকে, একটু ব্যস্ততার কারণে অনেক সময় দেরিতে নিতে হয়। আজকে অফিস থেকেও দেরিতে ফিরছি। বোর্ড কি দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, অফ দ্য রেকর্ডে অনেকগুলো কথা বলেছি, আপনারা শুনছেন। এটা রেকর্ডে আনতে চাই না, জাস্ট এতটুকু রিপিট করে যাই। প্রচুর পরিশ্রম করেন, প্রচুর পরিশ্রম করেন, সৎ থাকেন এবং ন্যায়ের পক্ষে থাকেন। আমরা হিন্দু আইনে লাস্ট ক্লাসটাতে, দ্যাট মিনস থার্ড লেকচারে, আমরা চেষ্টা করেছিলাম প্রপার্টি পার্টের যে সকল থিওরি আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে। আজকে আমি চেষ্টা করব ফ্যামিলি পার্টের যে সকল পড়া আছে সেটাও একটু বলে যেতে। কেন এগুলো বলে যাব? কারণ আমার অনেক ভাই বোন ফ্যামিলি পার্ট থেকে উত্তর করতে চাইতে পারে, যার কারণে আমি ওই জায়গাটা থেকে হচ্ছে একটু আলোচনা করে যাই। আমি এর আগের দিন কি দত্তক বিষয়টা আলোচনা করেছিলাম, দত্তক বা অ্যাডপশন? না ভাইয়া। আচ্ছা, আজকে হচ্ছে আমরা দত্তক বা অ্যাডপশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনারা কি আমার ফ্যানের সাউন্ডটা বেশি পাচ্ছেন নাকি? একটু বলেন তো আমাকে ভাই, আমি বুঝতেছি না। না, ফ্যানের কোনো সাউন্ড শোনা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া ফ্যানের কোনো সাউন্ডই আসতেছে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। দেখেন, আজকে হচ্ছে আমরা দত্তক বা অ্যাডপশন নিয়ে হচ্ছে আলোচনা করব। এই দত্তক বা অ্যাডপশন চ্যাপ্টারটা অনেকটা আবার প্রপার্টি পার্টের সাথেও রিলেট করে আপনি চাইলে পড়তে পারবেন। হিন্দু আইনে দত্তক কিন্তু একটা মানে ইউনিক একটা জিনিস। কেন? কারণ হিন্দু আইন ব্যতীত অন্য কোনো আইনে কিন্তু অ্যাডপশন রিকগনাইজ না, অ্যাকর্ডিং টু দেয়ার পার্সোনাল ল। কিন্তু হিন্দু আইনের পার্সোনাল লতে কিন্তু দত্তক মানে লিগালাইজ এবং এটা হচ্ছে স্বীকৃত। মুসলিম আইনে কি অ্যাডপশন আছে কোনো? না না। কোন মুসলিম সে খুব লিবারেল মুসলিম, সে মনে করতেছে তার একটা বাচ্চা আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এখন সে একটা বাচ্চাকে দত্তক নিবে, উইলের মাধ্যমে সে দত্তক আনতেছে, কোর্টের মাধ্যমে সে দত্তক আনতেছে। সে কি পারবে? পারবে নাকি? না, তাহলে আমাদের দেশে যে সকল বাবা মা ছেলে পালতে আনে, আমরা বলি না পালতে আনা, পালতে আনে, সেটা কিভাবে ভ্যালিড হয়? ভ্যালিড হওয়ার কোনো সুযোগ আছে? আইনের বাইরে গিয়ে ভাইয়া, ব্যক্তিগতভাবে গিয়ে। কি হয়? ওটা তো আইনের বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে। আচ্ছা, এখন বলি যেটার জন্য মূলত কথাটা বলা। ওই ক্ষেত্রে উক্ত সন্তান, মুসলিম আইনের ক্ষেত্রে, আমরা কিন্তু হিন্দু আইনের বাইরে যে একটু আলোচনা এই কারণেই করতেছি কারণ এগুলো রিলেটেড কথা। উক্ত সন্তানকে যখন সম্পত্তি দেওয়া হয়, উক্ত দত্তক পিতা, দত্তক পিতা তো বলা যায় না, জাস্ট আপনাদের সুবিধাতে আমি টার্মটা ইউজ করতেছি, তখন বাই ওয়ে অফ গিফট কিন্তু তার কাছে ট্রান্সফার করতে হবে। সে কিন্তু কোনোভাবে লিগাল ওয়েতে কিন্তু সম্পত্তি পাবে না, মানে অ্যাজ অফ হচ্ছে উনি যে ওই সম্পত্তির এয়ার বা এরকম কিছু পাওয়ার সুযোগ নেই। কিন্তু হিন্দু আইনে দত্তক সম্পত্তিটা যখন ট্রান্সফার হয় ফ্রম দা অ্যাডপটিভ ফাদার টু দা অ্যাডপ্টেড চাইল্ড, তখন সে কতটুকু পায়? 1/3 পায়। কতটুকু পায়? 1/3 পায়। এটা কিন্তু সে এজ এ উত্তরাধিকারী সম্পত্তি পাচ্ছে, এটা কিন্তু বাই ওয়ে অফ গিফট যাচ্ছে না। হিন্দু আইনে দত্তক পুত্র কতটুকু সম্পত্তি পেতে পারে? কতটুকু পাবে? 1/3। কোন অবস্থা থেকে সে সম্পত্তি পুরোটা পেতে পারে না। আচ্ছা, এটা আমরা সামনে আলোচনা করব। দেখেন, আমাকে একটা কথা বলে, হিন্দু আইনে দত্তক নেওয়ার দুইটা মূল উদ্দেশ্য আছে। দুইটা মূল উদ্দেশ্য আছে। আমি এর আগের ক্লাসেও কোনো একটা ক্লাসে আমি সেটা একটু বলে গেছিলাম। যারা ধরতে পারছেন বলেন তো সেই দুইটা উদ্দেশ্য কি? ভাইয়া প্রথমত হলো পিণ্ডদান। একটা পিণ্ডদান, হচ্ছে দ্যাট মিন্স উদ্দেশ্য, আর একটা হচ্ছে মানে পরকালীন একটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে পিণ্ডদান, যেটা হচ্ছে স্পিরিচুয়াল বিষয়, পিণ্ডদান করা। আর একটা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি, মানে দুনিয়াবি যে সকল কার্যকলাপের জন্য আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অফ হিজ নেম ইন দিস ওয়ার্ল্ড, তার নামটা যেন পৃথিবীর বুকে আরো কিছুকাল থাকে, সেই উদ্দেশ্যেও সে সন্তান সন্ততি নিয়ে থাকে, সেই উদ্দেশ্যেও সে সন্তান সন্ততি দত্তক নিয়ে থাকে। স্পিরিচুয়াল বিষয়টাকে আমরা জানি পিণ্ডদান মানে হচ্ছে কোনো সপিণ্ড, আমরা জানি কোনো একজন সপিণ্ড পিণ্ডদান করতে পারে, যার সপিণ্ড নাই
সেক্ষেত্রে সে কি করবে, সেরকম সে একটা দত্তক পুত্র নেয়, যাতে দত্তক পুত্র তার পিণ্ডটা দান করতে পারে। পিণ্ড মানে তার আত্মার উদ্দেশ্যে, তার আত্মার শান্তি কামনায়। ওই যে আমরা যে দেখেছিলাম যে হচ্ছে আতপ চাল, মিষ্টি বা আরো যে যে জিনিসগুলোতে মন্ডার মতো যেটা বানায়, সেটা হচ্ছে আত্মার উদ্দেশ্যে দেওয়া, স্পিরিচুয়াল বিষয়। এবং অনেক ক্ষেত্রে হিন্দু আইন এরকম কথা পাবেন কথিত, আমাদের হিন্দু ভাই বোন যারা আছে হয়তো তারা রিলেট করতে পারবে, যে পিণ্ডদানের একটা উদ্দেশ্য আছে, তাই না? বলেন তো পিণ্ডদানের উদ্দেশ্যটা কি? হিন্দু কেউ বলবেন, মুসলমান কেউ বলবেন না। হিন্দু একজন ভাই বোন বলেন তো উদ্দেশ্যটা কি? আবার আমি রিপিট করে যাই আজকে, কেউ নাই? আচ্ছা, কে পারেন বলেন? ভাইয়া যার মৃত্যু হয়েছে, অর্থাৎ মৃত ব্যক্তির হচ্ছে আত্মার মানে শান্তি কামনায় হচ্ছে যে অনুষ্ঠান করেন। রাইট, মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য করা। আচ্ছা দেখেন, এখন দত্তক গ্রহণের উদ্দেশ্য, এই দুইটা জিনিস জাস্ট যদি মাথায় রাখেন, এই দুইটা লাইন দিয়ে আপনি এক পৃষ্ঠা লিখতে পারবেন। আমার কথা মিলিয়ে নিয়ে, এই যে মাঝে কতগুলো কথা বললাম, এগুলো রিলেট করে জাস্ট হচ্ছে লিখে দিবেন। আচ্ছা দেখেন, আমরা জানি দত্তক গ্রহণ করতে হলে একজন অ্যাডপটিভ ফাদার, দেখেন দুইজন ব্যক্তি, তাই না? একটা হচ্ছে অ্যাডপটিভ ফাদার আর হচ্ছে অ্যাডপ্টেড চাইল্ড। কোন নারী কি দত্তক নিতে পারে? না পারে না। না পারে না ভাই, স্বামীর অনুমতি যদি থাকে সেই ক্ষেত্রে পারে। প্রথম কথা বলবেন কোন নারী, একদম এইভাবেই বলবেন, কোন নারী দত্তক নেওয়ার কোন এখতিয়ার হিন্দু ল অনুযায়ী নেই, এক্সেপ্ট ইন অন কেস, একটা ক্ষেত্রেই শুধু। সেটা কি? যদি দত্তক ওই যে পিতা ছিল, তিনি দত্তক নেওয়ার কথা ছিল, তিনি যদি উইলের মাধ্যমে একবারে সহজ করে, আরো সহজ করে বলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে তার ওয়াইফকে, যে আমার মৃত্যুর পরে তুমি দত্তক নিতে পারবা, সেক্ষেত্রে সে চাইলে নিতে পারবে। যেমন সামনে আমরা কৃত্রিমা দত্তক পাবো, সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো, যে স্ত্রী নিজের ক্ষেত্রে একটা নিতে পারে, স্বামীর ক্ষেত্রে একটা নিতে পারবে, যখন তাকে পাওয়ার দেওয়া হবে। আচ্ছা, দত্তক গ্রহণের ক্ষেত্রে এই অ্যাডপটিভ ফাদারের কিছু কন্ডিশন মেনে নিতে হবে, কিছু কন্ডিশন মেনে তারপর হচ্ছে তাকে দত্তক নিতে হবে। সেই কন্ডিশন গুলো কি কি? সেটা হচ্ছে যে পুত্রটাকে দত্তক নেওয়া হচ্ছে, সে লিগালি ক্যাপাবল হইতে হবে, এবং দত্তক পিতাকেও লিগালি ক্যাপাবল হইতে হবে। এখন লিগালি ক্যাপাবল বলতে বোঝায় সাউন্ড মাইন্ডেড পার্সন, একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পার্সন। এছাড়াও হিন্দু আইন অনুযায়ী আমরা জানি যে এখানে দুইটা জিনিস আসবে, এটা থেকে প্রিলি কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে ডায়াভাগা স্কুল অনুযায়ী 15 বছরের একটা শিশুকে বলা হয় মোটামুটি ম্যাচিওর একটা চাইল্ড, যাকে হচ্ছে কি নেওয়া যাবে, দত্তক হবে, এই দত্তক নেওয়া যাবে। আর মিতাক্ষারা স্কুল অনুযায়ী 16 বছর। ডায়াভাগা স্কুল অনুযায়ী 15 বছরের উপরের একজন ছেলেকে দত্তক নেওয়া যাবে না। আর মিতাক্ষারা স্কুল হইতে কত, ম্যাক্স 16 বছর নাকি? ভুল বললাম? ঠিক আছে, ঠিকই আছে। আচ্ছা এখন ধরেন কোন একজন পুরুষ না, সে তো বাচ্চাই, কোন একজন বাচ্চা অ্যাকর্ডিং টু দা ডায়াভাগা স্কুল, সে 14 বছর 361 দিন বিয়ে করে ফেলছে, তার অনেক আবেগ, সে ভালোবাসায় প্রেমে মগ্নে বিয়ে করে ফেলছে, সে এখন বিবাহিত পুরুষ। এই বিবাহিত পুরুষকে কি দত্তক নেওয়া যাবে? না ভাইয়া। কেন নেওয়া যাবে না? আচ্ছা, আর একটা কোশ্চেন নেওয়া যাবে না, সেকেন্ড আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোন একজন পুরুষ সে ডিসাইড করলো সে সারা জীবনে বিয়ে করবে না, যেমন ধরেন রোমান ভাই, সে ডিসাইড করলো সে সারা জীবনে বিয়ে করবে না, এখন সে কি দত্তক নিতে পারবে? না। কে না বললো? কে নিতে পারবে? লেখেন, অবিবাহিত পুরুষ চাইলে দত্তক নিতে পারবে কোন ছেলেকে, অবিবাহিত পুরুষ দত্তক নিতে পারবে। বিপত্নিক পুরুষ, দ্যাট মিনস যে সকল পুরুষের স্ত্রী মারা গেছে, সে এখন সে বউকে এতই ভালোবাসতো, বউয়ের প্রতি ভালোবাসা জায়গা বা যে কোনো জায়গা থেকে সে আর বিয়ে করতে যাচ্ছে না, সেও চাইলে দত্তক নিতে পারবে। বিষয়টা কি বোঝা গেল ভাই বোন? আচ্ছা, তাহলে দত্তক দ্বিতীয় শর্ত পুরুষের ক্ষেত্রে বিবাহিত আর অবিবাহিত উভয়ই পারবে তাহলে? পারবে। আচ্ছা, এরপর কত বছর বয়স হওয়া লাগবে মিনিমাম? ডায়াভাগা স্কুল অনুযায়ী 15 বছর প্লাস, মিতাক্ষার স্কুল অনুযায়ী 16 বছর প্লাস। দ্বিতীয় কন্ডিশন। থার্ড কন্ডিশন কি, কোনো মেয়েকে কি দত্তক নেওয়া যায়? না যায় না ভাই, যায় না।
একজন বালক বা ছেলেকেই দত্তক নেওয়া যাবে। দত্তক যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নেওয়া যাবে, হিন্দু ধর্মের মধ্যে যে কাউকে নেওয়া যাবে। অবশ্যই একজন দত্তক পুত্র হইতে হবে সাউন্ড মাইন্ডেড, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যে ভালো মন্দ সবকিছু বুঝে। হি হ্যাজ টু বি সাউন্ড মাইন্ডেড পার্সন। কেমন? আচ্ছা, দত্তক নেওয়ার এখতিয়ার আছে কার বলেন তো? কার আছে? একটু আগে তো বললাম। পুরুষের হাজবেন্ড। আচ্ছা, বাংলায় ওয়ার্ডটাকে বলা হয়েছে একান্ত ভাবে পিতার। দত্তক নেওয়ার অধিকার হচ্ছে একান্ত ভাবে পিতার। আর এটা হচ্ছে দত্তক নেওয়ার, দেওয়ার না কিন্তু, দত্তক নেওয়ার। আর দত্তক দেওয়ার অধিকার পিতা মা মাতা উভয়েরই আছে, তবে পিতা বেঁচে থাকলে মাতা ওই অধিকারটা এক্সারসাইজ করতে পারবেন। বিষয়টা কি বোঝা গেল? পার্থক্য বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে কিছু এক্সেপশনাল জায়গা আছে যেগুলো আলোচনা এবং আপনাদের ঘুরিয়ে দেওয়া দরকার। একান্ত ভাবে পিতার দত্তক নেওয়ার অধিকার আছে। মাতার কখন আছে? যখন পিতা মাতাকে ইম্পোর্ট করবে। কথাটা একটু আগেও বলে যাওয়া হয়েছে। পিতা মাতার দত্তক দেওয়ার উভয়েরই অধিকার আছে, তবে পিতার উপস্থিতিতে মাতা দত্তক না দেওয়াটাই সমীচীন মনে হয়, মানে সমীচীন। এখন এমন হইল কোন সন্তান স্বাভাবিকভাবে দত্তক কখন দেয়? দেখা গেছে অনেক আর্থিক সংকট থাকতে পারে বা যেকোনো একটা গ্রাউন্ডে যেগুলো মানে ভালনারেবল অবস্থা, যখন তখনই দেওয়া হয়। এখন পিতা মারা গেলেন, আছে শুধু মাতা, দ্যাট মিনস একটা তার একমাত্র পুত্র আছে যিনি হচ্ছে কি পিতৃহীন, যার পিতা নাই। এখন পিতৃহীন পুত্রকে মাতা কি দত্তক দিতে পারবে কিনা? না না, একটা পুত্র থাকলে তো পারবে। আচ্ছা, এক্স্যাক্টলি। এখন প্রশ্ন হচ্ছে পিতৃহীন পুত্রকে মাতা দত্তক দিতে পারবে না, তবে যদি দত্তক দিয়ে ফেলায় তখন ফ্যাক্টাম ভ্যালিড দ্বারা এটা হচ্ছে বৈধ করা হবে। বিষয়টা কি বোঝা গেছে? জি ভাইয়া। জি, বুঝতে পারছি। ওকে, এগুলো কিন্তু আমি কন্ডিশন বলতেছি। দেখেন, প্রত্যেক এক একটা লাইন ধরেও কোশ্চেন হইতে পারে, রিটেন বলা যায় না। সেম গোত্র, আমরা জানি হিন্দু ভাই বোনরা রিলেট করতে পারবেন। সেম গোত্রেও, এই সেম গোত্রের মধ্যে কি দত্তক দেওয়া যায়? বুঝেন নাই কথাটা? আর ভাইয়া দেওয়া যাবে না, না না, কি যাবে না? কারণ সেম দেওয়া যাবে না? তো বিয়ে কি যেন করা যায় না সেম গোত্রের মধ্যে, এরকম কি একটা প্রভিশন। না, সেটা হচ্ছে বিবাহ সেম করা যায় না। হ্যাঁ হ্যাঁ, না, ওই যে সেম গোত্রের ভিতরে মনে হয় খুব সম্ভব বিবাহ করা যায় না, কিন্তু মানে দত্তক দেওয়া দত্তক যায়। দেওয়া যাবে। কেমন? সেম গোত্রের মধ্যে দত্তক দেওয়া যাবে, তবে এখানে একটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে এমন পুত্রকে বিবাহ দত্তক নেওয়া যাবে না। কি করা যাবে না? আমার কথাটা শুনে, বইটা পেঁচানো লেখা। এমন পুত্রকে দত্তক নেওয়া যাবে না যার মাতাকে দত্তক পিতা বিবাহ করতে পারবে না। এমন পুত্রকে দত্তক নেওয়া যাবে না যার মাতাকে দত্তকী পিতা বিয়ে করতে পারবে না। তার মানে আপনার হচ্ছে ধরেন হচ্ছে আপনার ভাগিনা, অথবা ধরেন হচ্ছে আপনার নাতি, আপনার নাতি, অথবা ধরেন হচ্ছে আপনার ভাগিনা, যে এটা সুন্দর ভাষাটা আমার জানা নাই। আপনার যে ভাগিনা আছে, সহজ কথা। আর একটা হচ্ছে আপনার মাসির পুত্র, মানে আপনার খালার পুত্র, খালাতো ভাই। আচ্ছা, আমার একটা কথা বলেন, নাতির পুত্র তার মানে কি মেয়ের পুত্র না? মেয়েকে কি বিয়ে করার কোনো সুযোগ আছে? বুঝে যান ভাই, আমি যে আলোচনার সুবিধার্থে বলতেছি, সুযোগ আছে কোনো? না ভাই। না ভাইয়া। তার মানে নাতিকে কোনো অবস্থায় দত্তক নেওয়া যাবে না। ভাগিনা মানে কি? বোনের পুত্র। বোনের পুত্রকে কি, বোনকে কি বিয়ে করার কোনো সুযোগ আছে? নাই। তার মানে ভাগিনাকেও বিয়ে করা যাবে না। মাসির পুত্র, খালার পুত্র, খালাকে কি আপনি বিয়ে করতে পারবেন না। তার মানে এদেরকে কোনোভাবেই, এই তিন পুরুষকে কোনোভাবেই দত্তক নেওয়া যাবে না, সে একক হোক, দোষ যত যা হোক না কেন। সহজ কি বুঝতে পারছেন জি ভাই ভাই। বোন? আচ্ছা, এখন একটা ওয়ার্ড আপনার বই পড়তে গেলে অনেকবার দেখবেন, এটা থেকে ফ্রিলি কোশ্চেন আসছে, রিটেনও হয়তো কখনো আসছে, সেটা হচ্ছে উপনয়ন। হোয়াট ডু ইউ মিন বাই উপনয়ন? উপনয়নটা হলো ধর্মীয় আচার, মানে সেবায়, এক কথায় হলো পূজা করার যে ধাপটা, মানে অর্জন করার যে যোগ্যতা, পূজা অর্চনা করার, আমার জানার আমাদের মতে। উজ্জ্বল মনে হয়, হ্যাঁ। তার মানে
পূজা করার জন্য যে হচ্ছে একটা তার ক্যাপাবিলিটি থাকতে হবে, আর যে যোগ্যতাটা অর্জন করতে হবে, সেই যোগ্যতা অর্জনের পূর্ব পর্যন্ত দত্তক নেওয়ার সুযোগ আছে। এটাকেই মূলত মনে হয় উপনয়ন বলে থাকে। আমি কি ভুল বললাম? ভাইয়া বুঝি নাই এটা। আচ্ছা, আবার বলি, সমস্যা নেই। সেটা হচ্ছে মূলত এটা ব্রাহ্মণদের ক্ষেত্রে প্রযোজ্য। ব্রাহ্মণরা কি করে উজ্জ্বল? ওই যে পূজা অর্চনা করে, যে নির্দিষ্ট একটা বয়সে উপনয়ন নিতে হয় পূজা অর্চনা করার জন্য। আমি উজ্জ্বলকে কেন করলাম, কারণ উজ্জ্বলের এই বিষয়ে ভালো ধারণা আছে। দেখেন, ব্রাহ্মণরা হচ্ছে মূলত পূজা অর্চনা করে, তাই না? এখন উপনয়নটা মানে ব্রাহ্মণরা স্বাভাবিকভাবে পূজা অর্চনা করে, তাহলে ওই যে উপনয়নের পূর্বে মানে পূজাটা বা পৈত্রা গ্রহণ অনেকে অনেক সময় বলে থাকে, যে পূজা অর্চন করার যোগ্যতা অর্জন হওয়ার পূর্ব পর্যন্ত হচ্ছে দত্তক নেওয়ার নিয়ম আছে। এরপরে সাধারণত দত্তক নেওয়া যায় না। এখন কত বছরে একজন ব্রাহ্মণ পূজা অর্চনা করার যোগ্যতা অর্জন করে? সেটা হচ্ছে 9 বছর। কত বছর? 9 বছর। সাধারণ নিয়ম অনুযায়ী 15 বছর পর্যন্ত দায়া ভাগা, মিতাক্ষার স্কুল অনুযায়ী 16 বছরের মধ্যে আপনি কি করতে পারবেন? দত্তক নিতে পারবেন। তবে ব্রাহ্মণদের ক্ষেত্রে সেই কন্ডিশনটা হচ্ছে 9 বছর। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে 9 বছরের আগে ব্রাহ্মণদের ক্ষেত্রে দত্তক নেওয়া যায়। আমার ভাই বোনকে কি আমি বুঝাতে পারলাম কিনা? এটা ভাই কাদের আবার একটু ক্ষেত্রে? বলেন। মানে যাকে দত্তক নিবে তার বয়স হতে হবে 9 বছর? 9 বছরের নিচে মানে আবার বুঝেন, একজন ব্রাহ্মণ পুত্র 9 বছর বয়স হইলেই সে পূজা অর্চনা করার যোগ্যতা অর্জন করে। সে পূজা অর্চনা করার যোগ্যতা অর্জন করে। উপনয়ন, অ্যাকর্ডিং টু উপনয়ন বললো একজন ব্রাহ্মণ পুত্রকে তাহলে 9 বছরের আগে পূর্বেই তাকে দত্তক নিতে হবে। এরপরে সাধারণত নেওয়া উচিত না, ব্রাহ্মণদের ক্ষেত্রে শুধু। বুঝতে পারছেন? মানে ভাইয়া পূজা অর্জন করার পরে আর নিতে পারবে না, এর আগে নিতে হবে। যোগ্যতা অর্জনের পরে নিতে পারেন। এখন যদি নিয়ে ফেলায়, ধরেন একজন ব্রাহ্মণ পুত্রের বয়স 9 বছর 6 মাস, এখন তাকে কেউ দত্তক নিয়ে ফেলছে, এক্ষেত্রে কি হবে? ফ্যাক্টম ভ্যালিড অনুযায়ী ফ্যাক্টম ভ্যালিডিটি দ্বারা সহজ। এই একটা প্রিন্সিপাল আপনি হিন্দু আইনের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। বিষয়টা কি বুঝাইতে পারছি এবার? জি ভাই। ভাইয়া এরপরে আসি সেই বিখ্যাত, আমি একটু এই লাইনটা শেষ করে তারপর কোশ্চেন নেই। এরপরে হচ্ছে দত্তাহোমা। দত্তহোমা বা দত্তাহোমা, তাই না? এই দত্তাহোমা বা দত্তহোমা হচ্ছে ভাই একটা যজ্ঞানুষ্ঠান। যখন কোনো একজন হিন্দু পুরুষ মানে বালককে দত্তক নেওয়া হলো, তখন কিছু পূজা অর্চনা করতে হয়, একটা অনুষ্ঠান পালন করতে হয়। সেই যেই অনুষ্ঠানটা পালন করা হয় মানে দত্তক নেওয়ার উপলক্ষে যে অনুষ্ঠানটা পালন করা হয়, সেটাকে বলা হয় দত্তহোমা। বুঝাতে কি পারলাম ভাই? ওইখানে কিছু বিষয় হইতে পারে, মানে এই শরীরের আদান প্রদান। এখানে তো অগ্নি সাক্ষী রাখে, অগ্নি সাক্ষী হয়, মানে এখানে হোম যজ্ঞ করে এটা। উজ্জ্বল তুমি তো বলো তো ভাই। বলছি এখানে হোম যজ্ঞ করা হয়, হ্যাঁ, মানে হুম। বেলপাতা, শুকনো কাঠ টাট দিয়ে, পাটখড়ি দিয়ে, ঘৃত, অগ্নি মানে মানে ঘি, তারপরে দুধ, এগুলো সবকিছু আগুনে আহুতি দেওয়া হয়, নিবেদন করা হয়, মানে জাস্ট এটাকে অগ্নিকে সাক্ষী রেখে ওখানে এগুলো দেওয়া হয়, মধু, ঘি। উজ্জ্বল যেটা বললো আপনারা কি টুকটাক বুঝছেন? এটা আমি উজ্জ্বলকে কেন জিজ্ঞেস করতেছি, ওর এই বিষয়ে একটু ধারণা আছে, কেমন, এর জন্য জিজ্ঞেস করলাম। আপনারা কি বুঝতে পারছেন মূলত দত্তহোমা বিষয়টা কি? জি ভাই জি বুঝছি। ভাইয়া। ঠিক আছে। দেখেন, আমি হিন্দু আইনে মাঝে মধ্যে স্পেসিফিক করে কিন্তু বলি যে আমার কোনো হিন্দু ভাই বোন থাকলে অ্যান্সার করতে, কারণ তার স্বাভাবিকভাবে ওই বিষয়ে ধারণাটা বেশি থাকা উচিত, বা থাকবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা যদি বেনিফিটেড হন, সমস্যা কি? এর জন্য আমি সবাইকে ইনক্লুড করার ট্রাই করতেছি। আচ্ছা, এখন কোন অবিবাহিত মহিলা সে কি দত্তক নিতে পারবে? না, পারবে না। পারবে না। তুলে ফেলান খাতায়। দেখেন, আমি প্রত্যেকটা লাইন বলবো, যেগুলো রেলেভেন্ট সেগুলোই বলবো। বুদ্ধিমানেদের কাজ হচ্ছে পরীক্ষা আমি এখানে আমাদের অনেকেই আছে, আমি যখন ইউনিভার্সিটি তখন মনে হয় সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, ইউনিভার্সিটি তখন হচ্ছে সেকেন্ড ইয়ার। আরে কথা বলা দেখেন, বোর্ডে কথা বলতেছে না, দেখছেন? আপনাকে বোর্ড দেখতেছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, দেখেন, আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এখন ওই কথাটা মনে আছে। আমার একজন টিচার, ফিমেল টিচার, ফিমেল ফ্যাকাল্টি ম্যাম আমাকে একদিন একটা কথা বলছিল যে একজন টিচার যখন লেকচার দিতে আসবে,
ক্লাসে, তখন সে যদি বোর্ডে একটা ফুল স্টপও তুলে, কি একটা ফুল স্টপও তুলে, সেই ফুল স্টপটা খাতায় তুলে নিয়ে যাবে, কারণ পরীক্ষা ওইটাই আছে। তো আমি ম্যামকে অনেকে চিনি, উনি এখন কবি নজরুলে আছে, আমার খুব পছন্দের একজন মানুষ, ভেরি ক্লোজ টু মাই হার্ট, আই রিয়েলি রেসপেক্ট হার। যাক, আমি নামটা বলতে চাচ্ছি না, অনেকেই চিনে, যাই হোক নামটা বললেন না আপনারা, কেউ জানলেও। সেটা হচ্ছে, আমি এই একটা ফুল স্টপের এই পরামর্শটাকে আমি এত সিরিয়াস ভাবে নিছিলাম। আমার যারা এখানে বন্ধু বান্ধব আছেন, আমার ব্যাচের এখানে অনেকে ক্লাস করতেছে, তো আমি কিন্তু আসলেই পুরো ইউনিভার্সিটি লাইফে প্রচুর নোট নিতাম খাতাতে, প্রচুর প্রচুর নোট নিতাম। আমি জানি না আমার থেকে কেউ কেউ নিয়ে নোট লিখছেন কিনা বা কি, আমি নিতাম এবং রিয়েলি ওয়ার্ক ফর মি। আপনাদের আমি সেম কথাটা এখনো বলবো, যেখানেই পড়েন না কেন ভাই, যেখানেই ক্লাস করেন না কেন, লেকচারে ওই অনেক কথা আমরা বোর্ডে তুলতে পারি না, কারণ বোর্ডে সব লিখতে গেলে আমাদের অনেক টাইম লেগে যায়। মুখে কিছু কথা বলবো, ছোট ছোট তথ্য না তুলে নিয়ে কখন কোথায় কাজে লেগে যাবে আপনি বলতে পারবেন না। দেখা যাচ্ছে ওই একটা লাইন ধরে একটা রিটেন কোশ্চেন চলে আসবে, দেখবেন আপনার রিটেনে কাজে লেগে চলে গেছে, 4 মার্কের একটা কোশ্চেন কম করে গেছে। প্লিজ সিরিয়াস যখন করবেন। আমার কথা হচ্ছে ভাই, আমি 19তম জুডিশিয়ারি প্রস্তুতি, 1 মিনিটের টাইম নেই ভাই, আপনাদের উপকারে আসবে। আমি 19তম বিজিএস এর প্রস্তুতি নিতেছি, কথার কথা পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে। আজ থেকে টাইম আছে অলমোস্ট 8 থেকে 8.5 থেকে 9 মাস। এই 8.5 থেকে 9 মাস ভাই, মানে ডিটারমিনেশন হবে এমন, কোন ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, প্রেমিকা গার্লফ্রেন্ড বউ জামাই স্বামী কিছুই নাই। এই 8 মাস আমি পড়ালেখা করব, দুনিয়া যেখানে যাওয়ার যায়। 8 মাস পরে আমি আবার আমার আগের মতো বন্যামি শুরু করবো। এখন আমার 8 মাস হচ্ছে কাজ হচ্ছে কি করে লেখাপড়া। এটা ভালোভাবে নিতে পারেন পরামর্শ, খারাপ ভাবে নিতে পারেন, যে ভালোভাবে নিতে পারবেন সেকেই নেন হবে। চলেন আবার পড়াশোনায় দেখি। একটা বোন কোশ্চেন করতে চাইছিলেন, কোশ্চেনটা নেই, তারপর আবার একটু সামনে যাবো। বলেন বোন। ভাইয়া আমি এই যে বইয়ের কত নম্বর পৃষ্ঠা এটা জিজ্ঞেস করতে আচ্ছা, চাইছিলাম। 48 পেজ। বোন, আমি সবসময় বইয়ের পৃষ্ঠা মানে ফিক্স থাকি না, 48 পেজে আছে এখন। আমি অনেক সময় নিজের থেকে যা মাথায় আছে ওইগুলো বলে দিই। দেখেন, একজন মহিলা দত্তক গ্রহণের ক্ষেত্রে কিছু কিছু প্রভিশনের মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে, তার স্বামী যদি তাকে দত্তক দিতে কি করে, এম্পাওয়ার্ড করে, তখন সে চাইলে দত্তক নিতে পারবে। তবে সেটা অবশ্যই স্বামীর জীবদ্দশায়, স্বামী তো মরে গেলে তাকে পাওয়ার দেবে না, সে তার জীবদ্দশায় পাওয়ার দিয়ে যাবে, সেই পাওয়ার অনুযায়ী পরবর্তীতে সে দত্তক নিতে পারবে। এখন ওই যে কি, যে মানে বিধবা দত্তক নেওয়ার ক্ষেত্রে যেসব প্রভিশন আছে, যে বিধবা কখন দত্তক নিতে পারে, কখন দত্তক নিতে পারবে না, তখন একটা স্কুল নাম আছে মিথিলা স্কুল। মিথিলা স্কুল, আচ্ছা, মিথিলা স্কুল অনুযায়ী জয়েন্ট অ্যাডাপশন নেওয়া যায়। জয়েন্ট অ্যাডাপশন কি আপনারা কি জানেন? বলেন, যে জানেন না বলেন। ভাইয়া, জানি না ভাইয়া। এই জন্য হ্যান্ড রেজ করছেন। আরে বাবু, দেখেন, জয়েন্ট অ্যাডাপশন স্থায়ীভাবে হয় কি, পাবলিক প্ল্যাটফর্মে যে সকল মানে ক্লাসগুলো হয়, এই লিঙ্ক গুলো তো অনেকগুলো গ্রুপে গেছে, তো অনেক সময় বাফার গুলো করে বা হচ্ছে ঝামেলাগুলো তৈরি হয়। তো একটু কনসিডার করে ক্লাসগুলো করবেন। সেটা হচ্ছে যৌথভাবে হচ্ছে দত্তক নেওয়া। এখন যৌথভাবে দত্তক নেওয়া বৈধ নাকি অবৈধ, সেটা নিয়ে আলোচনাটা আপনারা মিথিলা স্কুলে যখন যাবেন, দেখেন, যদি আমি ভুল করে থাকি, কৃত্রিমা অ্যাডাপশনে যান। কৃত্রিমা অ্যাডাপশন পেজ নাম্বার 52-তে আছে। কৃত্রিমা অ্যাডাপশন, কৃত্রিমা অ্যাডাপশন আছে 2টা দত্তক নেওয়া। সহজ ভাষা একবারে বলে দিই, 2টা দত্তক নেওয়া। 2টা দত্তক নেওয়া, এটা কোন স্কুলে পারমিটেড? মিথিলা স্কুলে পারমিটেড। কোন স্কুলে? মিথিলা স্কুলে পারমিটেড। এই মিথিলা স্কুলে বললো। আর আচ্ছা, আসছে যখন আমি এটা আলোচনা করে দিই, এবারে জয়েন্ট অ্যাডাপশনে যাই। কৃত্রিমা অ্যাডাপশনে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পুত্রের বয়স মিনিমাম 16 বছর প্লাস হওয়া লাগবে, আর বর্ণ একই বর্ণের হইতে হবে, বর্ণগোত্র একই হইতে হবে, এখানে কোনো ধরনের শ্রীমণি পালন করার দরকার নাই। এগুলো হলো কন্ডিশন। এবং এই দত্তকের নিয়ম হচ্ছে 2টা অ্যাডাপশন নেওয়া যায়। 2টা অ্যাডাপশন কার কার জন্য? একটা নিবে তার স্বামীর জন্য, স্বামী তার স্বামীর জন্য, আর একটা নিবে উক্ত স্ত্রী তার নিজের জন্য। এই 2টা অ্যাডাপশন নেওয়া যায়। এখন বলতে পারেন স্যার, তাহলে এটা পার্থক্যটা কি?
পার্থক্যটা হচ্ছে ভাই, স্বামী যখন তার জন্য অ্যাডপশন নেবে, স্বামীর সম্পত্তি থেকে উক্ত পুত্র হচ্ছে তার প্রপার্টির অংশ পাবে। স্ত্রী যখন অ্যাডপশন নেবে, ওই স্ত্রীর অ্যাডপশনের যে পুত্র, সে তার স্ত্রীর অংশ থেকে হচ্ছে সম্পত্তি পাবে, ওই অ্যাডপটিভ পুত্র। মূল পার্থক্যটা কি বুঝতে পারছেন? স্যার আবার একটু বলেন। আচ্ছা, সেটা হচ্ছে কৃত্রিম দত্তক পিতা, দুইটা জিনিস। একটা হচ্ছে এই দুটো অ্যাডপশনে একটা নিতে হয় স্বামীর জন্য, একটা নিতে হয় স্ত্রীর জন্য। স্বামীর, ধরেন আমি বললাম এক্স নামের একজন পুত্রকে স্বামী নিচে দত্তক, আর ওয়াই নামের একজন পুত্রকে স্ত্রী নিচে দত্তক। তাহলে এক্স হচ্ছে শুধু তার এই স্বামীর থেকে সম্পত্তি পাবে, ওয়াই হচ্ছে স্ত্রী থেকে পাবে। ওয়াই কিন্তু এক্স এই স্বামীর থেকে পাবে না, এক্স কিন্তু স্ত্রী থেকে পাবে না। প্রথমে এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা বিষয়, এক্স হচ্ছে তার যে স্বাভাবিক পিতা, ন্যাচারাল ফাদার, তার থেকেও সম্পত্তিতে অংশগ্রহণ করবে। এই একটাই হচ্ছে এক্সেপশনাল। বিষয়টা কি বুঝতে পারছেন এবার? তার মানে এক্ষেত্রে এক্স দত্তকি পিতা এবং স্বাভাবিক পিতা উভয়ের থেকে সম্পত্তি অংশগ্রহণ করে থাকে। এক্স বায়োলজিক্যাল ফাদার এবং দত্তক পিতা উভয়ের থেকে আর কি সম্পর্ক। রাইট রাইট, যাকে আমরা ন্যাচারাল প্যারেন্টস বলে থাকি, তাই না? ওকে, দেখেন ইন্ডিয়াতে হিন্দু অ্যাডপশনের জন্য আইন হয়েছে মেন, কিন্তু বাংলাদেশে এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। সুতরাং ওইটা পড়ার কথা। হ্যাঁ, ক্ষেত্রে ওয়াইফ যাকে অ্যাডপশন নিল সেই কার্ডটা ইয়া করবে। ওয়াইফ, ওই যে ওয়াই যে নিল, ওয়াইফের থেকেই পাবে। সে কি তার বাবা মার থেকে পাবে না? বায়োলজিক্যাল বাবা মা যারা আছে, না, ওই বায়োলজিক্যাল ফাদার থেকে। এই ওয়াই পাবে কিনা সেটা, জি। ওয়াইও পাবে ভাই, তার ন্যাচারাল প্যারেন্টস থেকে পাবে। আর এই ক্ষেত্রে কি স্ত্রীর অনুমতি নিতে হবে হাজবেন্ডের থেকে? স্ত্রীর অনুমতি নিতে হবে হাজবেন্ডের থেকে দত্তক নেওয়ার জন্য? ভাই, স্ত্রী কখনোই স্বামীর অনুমতি ছাড়া অ্যাডপশন নিতে পারবে না, যে কোনো অবস্থাতেই। এটা কমন এক, বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন, ওই যে ওয়াই কি ন্যাচারাল প্যারেন্টস থেকেও পাবে সম্পত্তি? ওয়াই ন্যাচারাল প্যারেন্টস থেকেও পাবে, বললাম তো মাত্র। আচ্ছা থ্যাংক দেখেন, ইউ। আচ্ছা দেখেন, আমি একটু আগে আলোচনা করতেছিলাম কি জয়েন্ট অ্যাডপশন। ধরেন উজ্জ্বল আর ধরেন হচ্ছে কার নাম বলবো, দীপু, ওরা হচ্ছে দুইটা ভালো ফ্রেন্ড। উজ্জ্বল আর দীপু হচ্ছে দুইটা ভালো ফ্রেন্ড। এখন আর উজ্জ্বল আর দীপু যেহেতু ভালো ফ্রেন্ড, দুইটা ভালো ফ্রেন্ড বললো চল দোস্ত আমরা দুজনে মিলে একটা অ্যাডপশন নিই, জয়েন্টলি একটা ছেলেকে অ্যাডপ্ট করি। তুই কিছু খরচ দিস, আমি কিছু খরচ দিব। আমি তো একা নিয়ে পারবো না খরচ চালাতে, তুই কিছু দিস আমি কিছু দিস। তুই দিস 5,000 টাকা, আমি দেবো 5,000 টাকা, 10,000 টাকা দিলে ছেলেরা হেলদি লাইফ লিড করবে। এরকম কি অ্যাডপশন নেওয়ার সুযোগ আছে কিনা? ভাইয়া সম্ভবত নাই। উত্তর হচ্ছে এই ধরনের অ্যাডপশন হচ্ছে অবৈধ, ডিরেক্ট। এইরকম সুযোগ নাই। বিষয়টা এগুলো কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন, একটা লাইন বলবো একটা করে প্রবলেমেটিক কোশ্চেন, কেমন? আচ্ছা, এখন ধরেন এইরকম হলো, এই প্রত্যেকটা কিন্তু ভাই আমি প্রবলেমেটিক কোশ্চেন বলে যাচ্ছি, যে তুলে নেবেন কাজে লাগবে ইনশাল্লাহ। দেখেন সেম ভাবে উজ্জ্বলের একজন বউ আছে, ধরেন উজ্জ্বল যেহেতু উপস্থিত আছে, উজ্জ্বলে দিয়ে উদাহরণ দেয়। উজ্জ্বল হচ্ছে দুইটা বিয়ে করছে, কথার কথা। একটা ও না, হিন্দু আইনে যেহেতু ডাবল বিয়ে করার সুযোগ নেই, আছে পুরুষ তো বিয়ে করতে পারবে না হিন্দু আইনে যে দুইটা। উজ্জ্বল আছে আছে ভাইয়া। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন বুঝছি, ঠিক আছে। উজ্জ্বলের নিয়ে আমাদের তো উদাহরণ দিলাম। লিমিটেশন আছে, ওদের তো লিমিটেশনও নাই। হাই হাই, তাহলে 4টা করাই। উজ্জ্বল 3টা বিয়ে করছে। দেখেন, একটার নাম হচ্ছে কুসুমকলি, একটার নাম হচ্ছে কুসুমকলি, আর একটার নাম কি দেব? সূর্যমুখী দেব? সূর্যমুখী। আর একটা নাম হচ্ছে চন্দ্রমুখী। উজ্জ্বলকে দিয়ে উদাহরণ দিচ্ছি কারণ মাইন্ড করবেন, হি ইজ মাই ফ্রেন্ড। দেখেন উজ্জ্বল 3টা বিয়ে করছে, উজ্জ্বলের মৃত্যুতেও আল্লাহ ওরে আরো 50 বছর হায়াত দেখ, উজ্জ্বলের মৃত্যুতে ওর 3জন বিধবা স্ত্রী আছে। উজ্জ্বলের কোনো ঘরে বাচ্চা হয় নাই, কারণ উজ্জ্বল আর্লি এজে মারা গেছে। 3 ঘরে কোনো ঘরেই বাচ্চা হয় নাই, এখন বা হয়েছেই ধরেন। এখন কি এই 3 স্ত্রী মিলে একটা অ্যাডপশন নিতে পারবে কিনা? বুঝাতে পারলাম কথাটা? এর আগে আমরা কি দেখলাম, উজ্জ্বল এবং উজ্জ্বলের বন্ধু দীপু মিলে
জয়েন্টলি অ্যাডাপশন নিতে পারতেছে না, কিন্তু উজ্জ্বলের 3 জন বিধবা স্ত্রী মিলে একটা দত্তক নিতে পারবে কিনা? না দেখা বলেন, দেখা বলেন না, যারা পারেন, না পারলে বলেন। সেটা হচ্ছে নিতে পারবে এবং এইটা বৈধ। দুইটা কি 2 রকম হয়ে গেল না ভাই? তাইলে এখন প্রশ্ন করেন না কেন? আমি তো আপনাদের হয়ে প্রশ্ন করতেছি, কেন প্রশ্ন করতেছেন না? করেন একজন, আমি উত্তর দিই। উনি কি পারমিশন দিয়ে গেছিলেন ভাইয়া? না না, পারমিশন, প্রথম কথা হচ্ছে স্বামীর পারমিশন ছাড়া তো কোনো অবস্থাতেই পারবে না। এখন স্বামীর পারমিশন দিছে, ভাইয়া এখানে 3 ছেলে জন আর স্ত্রী মিলে মেয়ে একজন কেন পার্থক্য নেবে? আছে। আমার কথা বুঝেন, উজ্জ্বল এবং দীপু তারাও তো 2 জন ব্যক্তি, তারা তো আকাশের চাঁদ না, তারাও তো 2টা ব্যক্তি। তারা জয়েন্ট নিল, সেক্ষেত্রে অবৈধ ঘোষণা করে দিলাম আমি কোর্ট। কিন্তু তার স্ত্রী 3 জন নিল একসাথে, সেখানে আমি বৈধ ঘোষণা করলাম কোর্ট। কন্ট্রাডিক্টরি ডিসিশন আমি কেন নিলাম? কোশ্চেনটা করেন। কারণ এখানে ভাই একজন পুরুষকে তারা রিপ্রেজেন্ট করতেছে না, 3 জন মহিলা তারা একই পুরুষের ওয়াইফ না, একই এক্স্যাক্টলি। পুরুষের সম্পত্তি এখন হবে। এই দত্তপুত্র, ধরেন কুসুমকুলির ঘরে আছে 3 কন্যা, সূর্যমুখীর ঘরে আছে 2 কন্যা, খালি মেয়েই হয়েছে, চন্দ্রমুখীর ঘরে আছে 3 কন্যা, পুত্র তো নাই। পুত্র ব্যতীত তো কেউ পিণ্ডদান করতে পারে না স্বাভাবিক নিয়ম অনুযায়ী। এর জন্য ওনার এই উজ্জ্বল তো হিন্দু আইন সম্পর্কে ভালো অবগত। উজ্জ্বল করলো কি, 3 স্ত্রী বললো আমি যদি ইনকেস এখন মারাও যায়, আমার জন্য তোমরা একটা অ্যাডাপ্টেড সান নিও। তখন 3 জন মিলে একটা নিবে, কারণ এই পুত্রই হচ্ছে পিণ্ডদান করবে। উদ্দেশ্য কি? উজ্জ্বলের আত্মার শান্তি। এর জন্য এক্ষেত্রে বৈধ ঘোষণা করা হয়েছে। আমার ভাই বোনকে কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি ভাইয়া। গুড। পড়াশোনা করব এমন ভাবে, একবার পড়বো জীবনের উদাহরণ দিয়ে দিয়ে রিলেট করে করে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, ভাইয়া, এখন উজ্জ্বলের এক ঘরে একটা ছেলে থাকে, তাহলে কি হবে? এক স্ত্রীর ঘরে? কোনো সমস্যা নেই বোন, তখনও তো দত্তক নেওয়ার সুযোগ আছে যদি স্বামী পারমিট করে যায়। বুঝাতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝছি। এখন দেখেন কোন কোন কারণে একজন বিধবা, ধরেন এক্স নামের এক উজ্জ্বল, আমি আজকে উজ্জ্বলের দিয়ে উদাহরণ দেব কারণ উজ্জ্বল মাইন্ড। উজ্জ্বল তুমি কি আসো ভাই? আজই তো অবশ্যই শুনতেছি, বলেন। তুমি মাইন্ড করলে আমার কিছু করার নাই, আমার পক্ষ থেকে কিছু খেয়ে নিও ভাই। ঠিক আছে, করবা না মাইন্ড, আমি জানি। দেখো, উজ্জ্বলের দিয়ে উদাহরণ করতেছি কারণ আমরা আজকে পুরো ক্লাসটা উজ্জ্বলকে ঘিরেই করবো, উজ্জ্বলকে নিয়ে আমাদের দিকে। দেখেন, উজ্জ্বলের স্ত্রী হচ্ছে চন্দ্রমুখী। চন্দ্রমুখী কোন মুভির জন্য একটা নায়িকা, এর জন্য মাথায় চলে আসছে। উজ্জ্বলের বউ হচ্ছে চন্দ্রমুখী। এখন চন্দ্রমুখী হচ্ছে এখন বিধবা, উজ্জ্বল নাই, উজ্জ্বলকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে। এখন চন্দ্রমুখী বিধবা, চন্দ্রমুখীকে উজ্জ্বল পাওয়ার দিয়ে গেছিল যে তুমি দত্তক নিতে পারবা। কিন্তু চন্দ্রমুখী কি করলো উজ্জ্বলের বিয়ের পরেই, এরকম হবে না, জাস্ট উদাহরণের সাপেক্ষে বলতেছি, সেটা হচ্ছে অসতী সত্য শুরু করলো, আনচাস্টিটি। তারপরে সে পুনরায় বিবাহ করলো, অথবা উজ্জ্বল যখন মারা গেছিল তখন সন ট্রিপল সন এগুলো স্বাভাবিক মৃত্যু হয়েছে, এইগুলো রেখে মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, উজ্জ্বলের স্ত্রী চন্দ্রমুখী সে কি এখন দত্তক নিতে পারবে কি? না, কোনো মতে পারবো না। কোনো সুযোগ নাই। এক্ষেত্রে বিধবা স্ত্রী আর দত্তক নিতে পারবে না, যদিও তাকে পাওয়ার দিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, যদি এইরকম হয়, আর একটা পয়েন্ট আছে একটু, সেটা হচ্ছে উজ্জ্বল যখন বেঁচে ছিল তখন অলরেডি একটা অ্যাডপটিভ সান ছিল। নতুন করে কি আর অ্যাডপটিভ সান নেওয়ার সুযোগ আছে? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, যে জানেন একজন হিন্দু সর্বোচ্চ কতজন দত্তক পুত্র নিতে পারে? হ্যাঁ, একজন। কেন 2 জন নিতে পারবে না? কারণ ভাইয়া, একজনই তো তারে রিপ্রেজেন্ট করতে পারতেছে, তার প্রপার্টি ইনহেরিট করতে পারতেছে, 2 জন নেওয়ার দরকার নাই। না না, মূল পয়েন্টটা বলেন, আপনার ভাইয়া, কথাটা ঠিক আছে। আত্মার যে শান্তি কামনা, এটা তো একজন দ্বারাও তো মানে যথেষ্ট। এটাই সেটা হচ্ছে পিণ্ডদান একজনই করতে পারবে। হিন্দু আইনে দত্তক নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পিণ্ডদান, যাতে তার পৃথিবীর বুকে তার নাম আরো কিছু 2টা, একটা হচ্ছে পিণ্ডদান, একটা হচ্ছে পৃথিবীর বুকে অনেক দিন যেন তার নাম থাকে। তাহলে একজন পুত্র পিণ্ডদান করতে পারে, এই জন্য নতুন করে আরেকজনকে দরকার নেই। আমার ভাই বোন কি ক্লিয়ার? আচ্ছা, সনাতন ধর্মে এমনিতে হিন্দু ধর্মে ব্যাপারটা যে পুত্র সন্তানটাকে খুবই পবিত্র ধরা হয় এবং আত্মার শান্তি কামনার জন্য বা মৃত্যুর পরে পিণ্ডদান, পিণ্ড লেপা যাই বলা হয় না কেন, ওই পুত্র সন্তানের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ একটা হলে যথেষ্ট, 10টা দরকার নেই। রাইট। এখন একজন পুত্রকে যখন বৈধ উপায়ে দত্তক নেওয়া হইলো,
when he is legally adopted, যখন তাকে বৈধভাবে অ্যাডপশন নেওয়া হইল তখন কি হবে? দেখেন, বৈধভাবে দত্তক নেওয়ার ফলে তার স্বাভাবিক যে পিতামাতা থাকে তাদের সাথে আইনত সম্পর্ক আর থাকে না, কিন্তু রক্তের সম্পর্ক কি কোনোভাবে ছিন্ন করা যাবে? না। তাহলে লিখেন, আইনত সম্পর্ক ছিন্ন হলেও রক্তের সম্পর্ক পূর্বের অবস্থায় থেকে যায়। আইনত সম্পর্ক ছিন্ন হলেও রক্তের সম্পর্ক পূর্বের মতোই থেকে যায়। নর্মাল নিয়ম অনুযায়ী সে কি তার ন্যাচারাল প্যারেন্টস এর সম্পত্তিতে আর উত্তরাধিকার পাবে? পাবে না। ন্যাচারাল প্যারেন্টস এর ইনহেরিটেন্স পাবে না, পাবে নয় আকারে না। আচ্ছা, একদম দত্তকী পুত্র উজ্জ্বল, উজ্জ্বল তোমার বাবার নাম কি? আঙ্কেল বিজয় কৃষ্ণ মন্ডল। হ্যাঁ, বিজয় বলো, বিজয় বিজয় কৃষ্ণ- বিজয় বিজয় মন্ডল। বিজয় আঙ্কেলের পুত্র হচ্ছে উজ্জ্বল। আজকে উজ্জ্বলের পুরো পরিবার নিয়ে আসতেছে। উজ্জ্বল আমার কি মনে করতেছে কে জানে। বিজয় আঙ্কেলের পুত্র হচ্ছে উজ্জ্বল। উজ্জ্বলের দত্তকী পুত্রর নাম হচ্ছে, আমি ধরলাম হচ্ছে কি দেব, বিজয় উজ্জ্বল। এটা নাম বলো না, মাথায় এই যে নাম আসে না, এক্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে অ্যাডপটিভ যে সন সে অন থার্ড প্রপার্টি পায়। এখন সে অন থার্ড প্রপার্টি পাবে উজ্জ্বলের থেকে, সে কি তার দাদা বিজয়ের থেকে পাবে? না। উত্তর হচ্ছে না। দত্তকী পুত্র পিতার পিতা মানে দত্তকী পিতার পিতার থেকে সম্পত্তি পাবে না। দত্তকী পুত্র দত্তকী পিতার পিতার থেকে সম্পত্তি পাবে না, ফাদার থেকে পাবে না। আচ্ছা, দত্তকী পুত্র অ্যাডপটিভ পিতার থেকে কতটুকু সম্পত্তি পায়? 1/3 প্রপার্টি পায়, তাই না? এখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন নিয়ম আছে, এর জন্য আমরা একটু শিখে নিই। সেটা হচ্ছে শূদ্রদের ক্ষেত্রে, শূদ্রদের ক্ষেত্রে পাবে হাফ হাফ, মানে ন্যাচারাল পুত্র পাবে হাফ, অ্যাডপটিভ পুত্র পাবে হাফ হাফ। বেনারস স্কুল অফ ল, বেনারস স্কুল অফ ল এখান থেকে এখানে পায় হচ্ছে 1/4। বম্বে এবং মাদ্রাস স্কুল অফ ল, বম্বে মানে মুম্বাই, মাদ্রাস স্কুল অফ ল এখানে পাবে 1/5। এক একটা স্কুল এক এক রকম। এগুলো কিন্তু প্রিলিতে কোশ্চেন আসতে পারে যে কোন স্কুল অনুযায়ী কতটুকু সম্পত্তি পুত্র দত্তকী পুত্র পেয়ে যাবে। স্বাভাবিক পিতা থেকে কিন্তু উত্তরাধিকার সূত্রে সে কোনো সম্পত্তি পাবে না, বিকজ যখন তার অ্যাডপশন হয়ে গেল হি ইজ কল্ড ডেট ইন দ্য আই অফ ল। সে যখনই মানে দত্তকী পুত্র হিসাবে অবতরণ করলো তখন সে স্বাভাবিক পিতার ক্ষেত্রে সে আর উত্তরাধিকার পাচ্ছে না। যখন কোনো ব্যক্তি উত্তরাধিকার সম্পত্তিতে অংশগ্রহণ করে না তাকে বলা হয় আইনের দৃষ্টিতে মৃত। বিষয়টা কি বোঝা গেছে? ভাই বোন বুঝছেন কিনা? হ্যাঁ, কি বুঝছো তামান্না, বলো, কি যেন শুনতে চাইছি, বলো ভাই। মানে হচ্ছে যখন দত্তক পুত্র অন্য হচ্ছে দত্তকী পিতার পুত্র হিসেবে পরিচিত হবে তখন তার ন্যাচারাল যে পিতা থাকবে তার থেকে কোনো ইনহেরিটেন্স পাবে না, তাই আইনের চোখে তাকে হচ্ছে ডেট বা মৃত হিসেবে ধরা হয়। যে ভাই কোশ্চেন করছেন বুঝেছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। দেখেন, মজার একটা বিষয় যা একটু রিলেট করে আপনাদের বলি, সেটা হচ্ছে আমি কিছু কিছু কণ্ঠ এখন শুনতে পারলেই বলতে পারি নাম। আমি কি জাদুকর? না ভাই, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে ভাই এরা ক্লাসে এত বেশি পার্টিসিপেট করে আমি এদের ভয়েস গুলো চিনে ফেলছি। তো আপনারাও যা করবেন আমি ইনশাল্লাহ সবারটাই আস্তে আস্তে চিনে ফেলব। তো আমার সব ভাই বোনের আমি মানে সবসময় ওয়েল উইশার, আমি চাই আপনারা ভালো কিছু করেন ইনশাআল্লাহ, অবশ্যই ভালো কিছু করবেন আমার বিশ্বাস। প্রচুর করতে হবে ভাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। যে যত বেশি পরিশ্রম করবেন ফল পাবেনই। কেউ জুডিশিয়ারিতে 100তম হয়ে হবেন, যে অনেক বেশি পরিশ্রমী হবেন সে 5, 10, 15, 20, 50 এর মধ্যে থাকবে। এখন টার্গেট করেন সিরিয়াল যত আগানো যায়, যত মেরিট পজিশন যত আগে থাকবে আপনার পোস্টিং মানে বা যে কোনো জায়গায় আপনি সুযোগ পেতে তত আগে পাবেন, এটা মাথায় রেখে। আচ্ছা, চলে যান বিবাহতে।
এখন হচ্ছে আমরা উজ্জ্বলকে বিবাহ দিব। কার সাথে দিব জানি না, টপিক্সের আলোচনায় নিয়ে আসবো বিবাহ। দেখেন, হিন্দু আইনে বিবাহটাকে বলা হয় রিলিজিয়াস স্যাক্রামেন্ট, এটাকে কিন্তু সিভিল কন্ট্রাক্ট বলা হয় না, একদম অপোজ টু মুসলিম ম্যারেজ। মুসলিম আইন অনুযায়ী ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট, কিন্তু হিন্দু আইনের ম্যারেজ এসে বললো এটা হচ্ছে একটা রিলিজিয়াস স্যাক্রামেন্ট। ধর্মীয় কি সাংস্কৃতিকতা বা পবিত্রতা, সুন্দর ওয়ার্ড হচ্ছে পবিত্রতা, একটা ধর্মীয় রীতিনীতি মেনে তারপরে হচ্ছে ব্যবহার এই হিন্দু বিবাহিত হয়। এই যে যে ধর্মীয় সংস্কার, এই হিন্দু আইনে দেখবেন এর জন্য বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের নিয়মাদি ফলো করা হয়। কি কি নিয়মাদি ফলো করা হয় এটা আমরা সামনে একটু দেখবো। এর আগে আমরা একটু হিন্দু আইনে সবার আগে একটা লাইন জানলাম, সেটা হচ্ছে হিন্দু আইনকে বলা হয় রিলিজিয়াস স্যাক্রামেন্ট। এখানে মূল উদ্দেশ্যটা থাকে পুত্র সন্তান জন্মগ্রহণ। কেন পুত্র সন্তান বা পুত্র লাভ করা হিন্দু আইনের বিয়ের অন্যতম উদ্দেশ্য, কে বলতে পারবে? পিণ্ডদান। পিতার পিণ্ড দান করে এবং উত্তরাধিকারী হিসেবে তার নামটা বজায় রাখে, মানে মৃত্যুর তাহলে পরে। অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে পুত্র লাভ করা বা সন্তান জন্মদান। আর একটা উদ্দেশ্য হচ্ছে সে যাতে ধর্মচারণ করতে পারে, তার মানে ধর্মীয় ভাবে তার লাইফটা পালন করতে পারে। কেমন জীবন? ধর্মীয় জীবন। একটা বলা হয় বংশ রক্ষা করে, প্রজন্ম রক্ষা করে। কোনটা কোনটা? ওই যে বংশধর রক্ষা করে, বা বংশধর কেউ থাকে না, বংশের বাতি ওই যে ওই সনের মধ্যে এই আলোচনাটা চলে আসে। দেখেন, হিন্দু আইনে খুব সুন্দর একটা কথা, এই কথাটা যারা হিন্দু ভাই বোন তারা রিলেট করতে পারবেন, বইতেও পাবেন। পুত্রার্থে প্রিয়তে ভার্যা, পুত্র সন্তান লাভ করাই হচ্ছে হিন্দু বিবাহের অন্যতম উদ্দেশ্য। কেমন? আপুরা কোনোভাবেই অফেন্ডেড ফিল করেন না, এটা মানে কোন একটা স্যাক্রেড উদ্দেশ্যই। আচ্ছা, হিন্দু আইনে বিবাহ কত প্রকার? 8 প্রকার বিবাহ। ভাইয়া 8 প্রকার, 4 প্রকার বৈধ, 4 প্রকার অবৈধ বলা যাবে না, বৈধ অবৈধ না, বিষয়টা সুন্দর। আর একটা ওয়ার্ড আছে, বলেন যে অননুমোদিত। অনুমোদিত আর একটা হচ্ছে অননুমোদিত। অ্যাপ্রুভ ফর্ম অফ ম্যারেজ আর একটা হচ্ছে আনঅ্যাপ্রুভ ফর্ম অফ ম্যারেজ। কিন্তু আনঅ্যাপ্রুভ মানে এটা না যে এটা অবৈধ, রেগুলার ইরেগুলার কাইন্ডা রেগুলার ইরেগুলার বলা যায়। তবে এখানে একটু পার্থক্য আছে। তো অ্যাপ্রুভ ফর্মের মধ্যে প্রথমটা হচ্ছে ব্রাহ্ম বিয়ে, দ্বিতীয়টা হচ্ছে দৈব বিয়ে, দৈব। আমি ইংরেজিতে লিখছি কারণ বই ইংরেজিতে নাই। তৃতীয়টা হচ্ছে অর্শ ম্যারেজ, সরি আর্য ম্যারেজ, তাই না, যেটাকে আমরা ইংরেজিতে অর্শ লিখি। ফোর্থ হচ্ছে প্রজাপতি বা প্রজাপত্য। এই চারটা হচ্ছে অ্যাপ্রুভ ফর্ম। ভাই আমি ডিটেলসে যাবো না, আপনারা এগুলো ডিটেলস করবেন কারণ প্রিলিমিনারিতে এখানে প্রচুর কোশ্চেন আছে। আনঅ্যাপ্রুভ ফর্মের মধ্যে প্রথমটা হচ্ছে গান্ধর্ব বিবাহ। বলেন গান্ধর্ব বিবাহ কি? লাভ ম্যারেজ। এটা সবাই পারবে, আমি জানতাম এটা সবাই পারবে, কারণ এটা হচ্ছে লাভ ম্যারেজ। দেখেন, গান্ধর্বা গান্ধর্বা ম্যারেজ, মজা নিলাম, কেমন কেমন মাইন্ড করে না। এটা হচ্ছে লাভ ম্যারেজ ভাই। আর একটা হচ্ছে অসুরা বা আসুর ম্যারেজ, অসুরের মতো তুলে নেওয়া যাওয়া, তাই না। আর একটা হচ্ছে রাক্ষসা ম্যারেজ, রাক্ষস বা রাক্ষস ম্যারেজ। আর হচ্ছে পরিচাষা। এই টোটাল দিয়ে 8 ধরনের ম্যারেজ। আপনারা কি করবেন ভাই, এই 8 ধরনের বিয়ের একটু আলাপ আলোচনাটা করবেন। আমি তারপরে একটু বইলা যাই, না হলে আবার একবারে বলবেন যে কিছুই করে নেই। ব্রাহ্মণ বিয়েটা হচ্ছে মূলত সৎ চরিত্র দেখে বিয়ে দেওয়া হয়। যে মানে কন্যাদান করি না আমরা, যে কন্যা সম্প্রদান, যে সুপাত্র দেখিয়া কন্যা করিলাম দান। পুত্রের কি আছে আমরা দেখবো না, পুত্র কি সুপাত্র কিনা সেটা দেখবো। তার মানে তার বেদের জ্ঞান আছে কিনা, সে ধর্ম আচার অনুষ্ঠান পালন করে কিনা, সেই জিনিসগুলো দেখবো। দৈব বিয়েটা কি ভাই, পুরোহিত মশাইকে আমরা বিয়ে কন্যাদান করি। পুরোহিত মশাই যে মন্দিরে পুজো দেয়, তাকে আমরা দক্ষিণা দানের পরিবর্তে, আমরা জানি পুরোহিতদের একটা দক্ষিণা দান করতে হয়। এই উজ্জ্বল, দক্ষিণা দান কি বলো?
উজ্জ্বল গেল তো, চলে গেল। হ্যাঁ এই আছি তো। দক্ষিণা বলো, দক্ষিণাদান কি? এখন আর পারবো না, তোমরা কিন্তু ভাই। এটা হলো হাদিয়ার মতন, আমরা যেমন ভাইয়া মুসলিমরা পারিশ্রমিক হাদিয়া কি? দিই, ভাইয়া সম্মানই ওদের হলো প্রদান এরকম দক্ষিণা। টাইপের। হাদিয়া এটা সবাই ভালো বুঝে, বা সম্মানী প্রদান। এই মানে সম্মানী প্রদান প্রদানের পরিবর্তে পুরোহিতকে কি করি আমরা? কন্যা দান করি, বা তার সাথে আমরা কন্যা বিবাহ দিই। আর্য ম্যারেজ হচ্ছে ভাই, হ্যাঁ আর্য ম্যারেজ হচ্ছে ভাই এক জোড়া, মানে দুইটি গরু অথবা মহিষের বিনিময়ে মহিষ প্রদান করিয়া কন্যাদান, মানে মেয়েকে যখন বিয়ে দিব সাথে সাথে দুইটা গরু অথবা দুইটা মহিষও সেই সাথে দিয়ে দিতে হবে। কেন? কারণ তার দুধ খেয়ে যেন তার ওই মানে সংসারের কন্টিনিউয়াসের ক্ষেত্রে, মানে আমরা তো জানি যারা মানে হিন্দু ভাই বোন যে গরু এবং মহিষকে কিন্তু তারা খুব পবিত্র হিসাবে ধরে, সম্ভবত মায়ের সাথে তুলনা দেয়, এরকম কিছু একটা আমি ভুল না বললে। তো এর জন্য এই আর্য ম্যারেজের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি প্রভিশন, এগুলো প্রিলির ক্ষেত্রে আসবে। প্রজাপতি ম্যারেজ এই বা প্রজাপত্য ম্যারেজ এটা কি ভাই? সেটা হচ্ছে আছে না কিছু সুপাত্র, আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার মেয়েকে নিয়ে একদম রাজরানীর মতো মাথায় করে রাখবো, এই রাজরানীর মতো মাথায় করে রাখবো বলতে গিয়ে সে তখন কি করে? পিতার কাছে, কন্যার পিতার কাছে হচ্ছে প্রার্থনা করে আপনার কন্যাটা আমার সাথে বিবাহ দেন। এইটাই হচ্ছে প্রজাপত্য ম্যারেজ। বোঝা গেল নাকি ভাই বোন? বুঝতে উজ্জ্বল ভাই পারছি, আমার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। উজ্জ্বলকে আসো নাকি? হ্যাঁ আছি আছি। ভাইয়া আর্য ম্যারেজে তো যে দুইটি গরু তো বর দিবে কনের বাবাকে। ও সরি, মানে উল্টা বলছি, মানে কন্যাকে বিয়ে করার ক্ষেত্রে কন্যার পিতাকে দিতে হবে ভাই, আমি বলতে উল্টা করে ফেলেছি। মানে কন্যার পিতাকে দুইটা গরু বা মহিষ দিবে, তখন কন্যাকে সে দান করবে। ঠিক আছে উজ্জ্বল, প্রজাপত্য ম্যারেজ করবা তুমি ভাই, আমি তোমার পক্ষে আছি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? অবশ্যই এটা কিন্তু ভালো। আচ্ছা দেখেন, হ্যাঁ, হ্যাঁ। মানে একটু এর- মাঝে মধ্যে বলতেছি, কারণ অনেক বড় ক্লাস হবে, আপনাদের যাতে বিরক্তি কাজ না করে। আনঅ্যাপ্রুভড ফর্ম অফ ম্যারেজ, আজকে ভাবছিলাম বলবো না, তাও সব বলে যাচ্ছি। গান্ধার্ব ম্যারেজ হচ্ছে ভাই, আবারও বলে যায় লাভ ম্যারেজ, বিবাহ মানে ভালোবেসে পলাই যায় যে বিয়ে করে, পরে ফ্যাক্টাম ব্যালেট দ্বারা এটাকে বৈধ করা হয়। আসুর ম্যারেজ কি ভাই, বা আসুর বিবাহ কি ভাই? সেটা হচ্ছে কন্যার পিতা কি করে পাত্রপক্ষের নিকট কন্যার একটা মূল্য দাবি করে, যে তুমি যদি আমাকে 1,00,000 টাকা দাও তাহলে আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিবে। এগুলো এখন আর প্রচলিত নাই, এক সময় ছিল, এর জন্য এগুলোকে আনঅ্যাপ্রুভড ফর্ম আছে। আর হচ্ছে রাক্ষসা ম্যারেজ। এই রাক্ষসা ম্যারেজ হচ্ছে সিনেমার ডিপজল ভাই অথবা হচ্ছে আমাদের নিশা সওদাগর, যে হচ্ছে ওই যে বিয়ে করে নেয় পরে সিল মেরে দেয়, বলছে সিল মেরে দিছে এখন থেকে তুই আমার বউ। আছে না কিছু একটা ডায়লগ? এই বলপূর্বক ম্যারেজ হচ্ছে সেই রাক্ষসা ম্যারেজ। অনেক সময় করে কি হ্যাঁ রোমান সার্চ করেন, অনেক সময় ভালো সুন্দরী কন্যা হলে কি হয়, ছেলেপক্ষ হ্যাঁ, বলে কি যে মেয়ের ওটা আসতেছি মেয়ের ভাই, আসতেছি ওটা টাকা যাচ্ছি দিয়ে ভাই আমি। টাকা 1.5 লাখ ওটা টাকা আমি দিলে আসতেছি। খরচ সেটা হচ্ছে আপনারা, আমি একটা মুভির উদাহরণ দিই ভাই, আমি ওটা আসতেছি, সবাই তখন বুঝে যাবে। একটা মুভির উদাহরণ দিই আপনারা। ওই যে আলাউদ্দিন খিলজি একটা মুভির ক্যারেক্টার ছিল, রণবীর সিং, দেখবেন ওইখানে ও কোনো একটা রাজ্যের সুন্দরী কন্যাকে তুলে নিয়ে আসে যুদ্ধের পর। আপনার মুভিটার নাম আমার মনে নেই ভাই, আপনারা যদি বলতে পারেন বা দেখেন কেউ রিলেট করতে পারেন। সেটা হচ্ছে অনেক সময় কোনো রাজ্যের সুন্দরী কন্যাকে, বিশেষ করে রাজকন্যা, মানে এটা কি বলে রাজার মেয়ে বা হচ্ছে এইরকম কেউ, তাকে তুলে নিয়ে এসে অনেক সময় সামরিক যুদ্ধের ক্ষেত্রে তুলে নিয়ে এসে বিয়ে করতো, এরকম ফর্ম ছিল। এটা দুইটাই করবে, একটা হচ্ছে বলপূর্বক যে কোনো ভাবে নিয়ে আসা, আর একটা হতে পারে এই সামরিক বা সমর যুদ্ধের সময় বিভিন্ন সুন্দরী কন্যাদের জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করা। আমি কি ভুল বললাম উজ্জ্বল? না ঠিক আছে, ওকে। এখন যুদ্ধ করে কারা ভাই? যুদ্ধ যারা করে, যুদ্ধবাজ, তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। জেনে রাখেন, হিন্দু আইন অনুযায়ী যে সকল যোদ্ধা যুদ্ধ করে, বিশেষ করে সামরিক যুদ্ধ করে, তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। এবং কিছু আমরা তো জানি আমি তো ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয় কিন্তু। তোমারে দেখলে ভাই ক্ষত্রিয়, তোমারে মেয়া কি কও তুমি উজ্জ্বল? রিয়েলি আমরা রিয়েলি ঠিক ক্ষত্রিয়। আছে, আলোচনায় না যাই, ঠিক আছে এই আলোচনায় না যাই, তবে আমি জেনে খুশি হইলাম যে আমার বন্ধু উজ্জ্বল ক্ষত্রিয়। দেখেন, পড়াটা ক্লাসটা একটু শর্ট করার ট্রাই করি, কারণ আরো আধা ঘন্টা মিনিমাম নিব, 20 মিনিট তো নিবই। মনোযোগ সহকারে দেখেন, হিন্দু আইন কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, রাক্ষসা বিয়ের পরে আসবে পৈচাস বিবাহ বা পৈচাসা বিবাহ। এটা হচ্ছে ইনটক্সিকেট করে থাকে, মানে ওই যে নেশাগ্রস্ত করে থাকে, কন্যাকে নেশাগ্রস্ত করে তারপরে হচ্ছে তাকে ওই নিদ্রা অবস্থায় বিয়ে করে, পরে বলে আমি তো তোমার স্বামী হয়ে গেছি।
এই যে নিশা সওদাগরের মতো মুখের মধ্যে মদের বোতল ঢেলে দিয়ে বলবে, মুভির ক্যারেক্টার, মজা করে বলতেছি যে এইরকম যদি কাউকে নেশাগ্রস্ত অবস্থা আপনি বিয়ে করেন বা তুলে নিয়ে এসে ধর্ষণ করেন, এটা খুবই বাজে একটা ফর্ম অফ ম্যারেজ। এটাকে হিন্দু আইনেই অ্যাপ্রুভ করে নেই, ওটা আগে থেকে নিন্দনীয়। ইনটক্সিকেন্ট অবস্থায় সোজা কথা কোনো নারীকে বিয়ে করা বা তার সাথে শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণ নিষেধ। তারপরে যদি বিয়ে হয়ে যায় এবং পরবর্তীতে ওই মেয়ে যদি মেনে নেয় তাহলে ওইটাকে অ্যাপ্রুভ করা যায় কিছুটা। এই যে আমার একটু আগে একটা ভাই বলছে, ভাই এটা কি রেগুলার ইরেগুলার ম্যারেজের মতো কিনা, আইনটা সেই রকমই। আচ্ছা, আপনারা বলেন তো, বাংলাদেশের হিন্দু আইন অনুযায়ী, স্ট্যাটুটরি ল অনুযায়ী একজন হিন্দু নারী কি দ্বিতীয় বিবাহ করতে পারবে স্ট্যাটুটরি ল অনুযায়ী? জি না। পারবে ভাইয়া। কোথায় বলা আছে, কোন আইনে বলা আছে পারবে? না ভাইয়া, দ্বিতীয় আইন খুব বাংলাদেশে স্বীকৃত না, ভারতে মনে করেন স্বীকৃত, এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি জানি না। ডিসেন্ডিং কোনো অপিনিয়ন আপনাদের অন্য কারো? নাই ভাইয়া বিধবা বিবাহ আইনের নাম শুনছিলেন? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালের ভাইয়া হচ্ছে যে বিধবা বিবাহ আইন, যেটা ওইটার মাধ্যমে। ওইটা কি শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাকি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এইটা ভাইয়া শিওর না। সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার নিজের পুত্রের সাথে একজন বিধবাকে বিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকেই বিধবা বিবাহ প্রচলনটা এই যে আমাদের সাব কন্টিনেন্টের যে দেশগুলো আছে সব ক্ষেত্রে রিকগনাইজড হিসাবেই ধরা হয়। এবং মডার্ন হিন্দু পার্সোনাল লতে দেখবেন একজন বিধবার বিয়ে হচ্ছে, কিন্তু এটা ভেরি কমন ইন বাংলাদেশ অলসো। বাংলাদেশেও কিন্তু এটা খুবই কমন। আপনারা একবার এখন নির্দ্বিধায় লিখে দিবেন এটা রিকগনাইজ, এটা নিয়ে কোনো দ্বিধা দরকার নেই। তবে সে যখন রিম্যারেজ করলো তখন সে তার পূর্ববর্তী স্বামীর সম্পত্তি থেকে আর এখন থেকে আর পাবে না। মানে এক্স হচ্ছে ওয়াই কে বিয়ে করছিল, এক্স মারা গেছে, স্বাভাবিকভাবে ওয়াই এক্স এর সম্পত্তিতে জীবন সত্ত্ব পাবে, কিন্তু ওয়াই আবার জেড কে বিয়ে করলো, যেই দিন বিয়ে করলো সেখান থেকে আর তখন থেকে আর এক্স এর সম্পত্তি সে সম্পত্তি পাবে। বুঝতে পারছেন? কিন্তু শোনেন, অনেক সময় কিন্তু আমাদের সমাজে দেখছি যে বিয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে বা কোনোভাবে মারা গেল, তো ওই সম্পত্তি বা সেই জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, এরকম আমার চোখে দেখা অনেক আছে। আচ্ছা, ওইটা মামলা করে চাইলে আনা যাবে, কারণ ওয়াই অ্যাবসলিউটলি সম্পত্তি পায় না, সে পায় জীবন সত্ত্ব, সে পায় জীবন জানি সত্ত্ব। কিন্তু গ্রামে তো এগুলো চলছে, তাই বলছি। আচ্ছা, না বললাম যদি কেউ জেনে থাকে আইন তাহলে হচ্ছে সে ওই মামলা করে সম্পত্তি ফেরত আনতে পারবে, এটা রিকগনাইজড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হিন্দু আইনে বিবাহ দেওয়ার ক্ষেত্রে গার্ডিয়ানশিপ একটা বিগ ফ্যাক্ট। হিন্দু আইনে বিবাহ দেওয়ার ক্ষেত্রে গার্ডিয়ানশিপ একটা বিগ ফ্যাক্ট। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মিতাক্ষরা স্কুল অনুযায়ী গার্ডিয়ান কে হতে পারে, দায় ভাগা স্কুল অনুযায়ী গার্ডিয়ান কে কে হতে পারে, সেই বিষয়টা একটু আমরা জেনে নিই। হিন্দু বিবাহের অভিভাবক কে হইতে পারে? হিন্দু বিবাহে মিতাক্ষরা স্কুল অনুযায়ী 5 জন ব্যক্তি গার্ডিয়ানশিপ হওয়ার অধিকার রাখে, দায় ভাগা স্কুলে 7 জন। কে কে? মিতাক্ষরা স্কুলে ফাদার, ব্রাদার, ব্রো। আরেকটা হচ্ছে চাচা মামা বা জ্যাঠা এবং হচ্ছে খুড়া। চাচা মামা লিখে নেন, বুঝতে সুবিধা হবে। চাচা মামা, চাচা অথবা মামা, এবং চাচা মামাদের মধ্যে আবার যিনি বড় তার প্রায়োরিটি আগে, এরপর হচ্ছে তার মাতা বা মা। দায় ভাগ স্কুল অনুযায়ী কয়জন? 7 জন। প্রথমে হচ্ছে পিতা, তারপর হচ্ছে পিতার পিতা, তারপর হচ্ছে ব্রাদার, তারপর হচ্ছে চাচা, তারপরে কে? চাচা। এক্ষেত্রে মামার প্রায়োরিটি পরে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে নানা, এরপরে কে? নানা। 1 2 3 4 5 নানা। এরপরে হচ্ছে মামা, সবার শেষে হচ্ছে মামা। পার্থটা কিন্তু এখানে চাচা আর এবং মামা আসলে একসাথে, এটা দিচ্ছে আলাদা করে, এখানে মাঝখানে নানার মতন করে আসছে। এগুলো কিন্তু সিরিয়াল ধরেও আসতে পারে, বলা যায় না, অথবা এমসিকিউ তে যে কোনো একটা অপশন দিবে যে কার অধিকার নাই। আমার ভাই বোন কি বুঝতে পারছে? ক্লাসটা 1 ঘন্টা ক্লোজ করছে, একটু কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি, তারপর নিয়ে নেই, আপনাদের উপকার হবে। বুঝতে পারতেছেন? জি ভাইয়া, প্রসিড। আগামীকাল থেকে সকল অফিস 9টা থেকে 4টা পর্যন্ত, কোনো লাভ নাই, এই 8টা 9টা পর্যন্ত করা লাগে।
যাই হোক, তারপরেও বিদ্যুৎ খরচ কমাতে হবে, দেশের অবস্থা ভালো না। উই আর ওয়েল উইশার অফ বাংলাদেশ। আচ্ছা, স্বগোত্রীয় বা একই গোত্রের মধ্যে বিবাহ, ম্যারেজ বিটুইন সেম গোত্র, whether it is legal or illegal, valid or invalid. বলেন। ইনভ্যালিড। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ইনভ্যালিড কি বললো আবার? না, ইনভ্যালিড যখন এখানে কিছু কথা আছে দেখেন, সেটা হচ্ছে এখানে ওই যে গ্রেডের কিছু বিষয় আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই যে স্বগোত্রীয়দের মধ্যে বিবাহ নিষিদ্ধ হচ্ছে ব্রাহ্মণদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? ব্রাহ্মণ। কাদের ক্ষেত্রে? ব্রাহ্মণদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। অন্য হিন্দুরা চাইলে সেম গোত্রের মধ্যে বিবাহ করতে পারে, নাকি পারে না উজ্জ্বল? পারে পারে। আচ্ছা, সেটা হচ্ছে সেম গোত্র বিষয়টা কি ভাই, এটা একটু বলেছো, কারণ এটা তো আমার অনেক ভাই বোন জানে না। সেটা হচ্ছে পাত্রের যে মানে যারা ডিসেন্ডেন্ট থাকে, মানে পূর্বপুরুষ থাকে, পাত্রের ডিসেন্ডেন্ট বা পূর্বপুরুষ এবং কন্যার ডিসেন্ডেন্ট বা পূর্বপুরুষ যদি একই হয়, যেমন এইরকম হইল, ধরেন এক্স নামের হচ্ছে একজন পিতা, এটা বোঝানোর সাপেক্ষে বুঝাচ্ছি, তার যে দাদা, তার দাদার যে পিতা, মানে তার দাদার পিতা আবার ওয়াই এর দাদার পিতা একই, সেম, এটাকেও সেম গোত্র বলা হয়। সেম গোত্র মূলত বলা হয় এইরকম। আচ্ছা, দেখেন কাদের কাদের স্বপিণ্ডজনিত কারণে বিবাহ করা যায় না। ভাই আমি একটু পানি খেয়ে আছি, গলা মালা শুকিয়ে গেছে, কথা বলতে গেলে মুখ ফেটে যাচ্ছে, একটু আমাকে 30 সেকেন্ড টাইম দেয়। এই আপনারা কি আমার লেকচার গুলো বুঝতেছেন নাকি খুব কঠিন হয়ে যাচ্ছে? না ভাই ঠিক আছে, বুঝতেছি। ভাই আগের লেকচারটি একটু দেখাবেন। হ্যাঁ, কি বললেন বোন? ভাই প্রিভিয়াস স্লাইডটি একটু দেখাবেন। এটা জি ভাইয়া, হয়েছে। দেখেন, এই স্বপিণ্ডজনিত কারণে হিন্দুদের মধ্যে বিবাহতে কিছু লিমিটেশন দেওয়া হয়েছে। যেমন মুসলিম লয় আসাবুত তাহরিম, যাদেরকে আমরা প্রোহিবিটেড ডিগ্রি বলি, হিন্দুদের ক্ষেত্রে এরকম কিছু প্রোহিবিটেড ডিগ্রি আছে। যেমন সে পিতৃকুলের 7ম পুরুষ পর্যন্ত বিয়ে করতে পারবে না, মাতৃকুলের 5ম বালিকাকে বিয়ে করতে পারবে না, 5ম গ্রেড পর্যন্ত। আবার হচ্ছে ধরেন এই যে এরকম যে পিতৃকুলের বন্ধুদের 5ম গ্রেড, মানে টেকনিক্যাল ফ্রেন্ডদের 5ম গ্রেড, মাতৃকুলের টেকনিক্যাল ফ্রেন্ডদের 3য় গ্রেড, এগুলো একটু মনে নেবেন। এই 7ম গ্রেড, 5th গ্রেড, 5th গ্রেড, 3rd গ্রেড, 4টা কন্ডিশন। একটা হচ্ছে পিতৃকুলের 7 পুরুষ পর্যন্ত, মাতৃকুলের 7 কন্যা পর্যন্ত, টেকনিক্যাল ফ্রেন্ডের 5 কন্যা পর্যন্ত, এই পুরুষ পর্যন্ত, আবার টেকনিক্যাল মাদারের পার্টে টেকনিক্যালের 3 গ্রেড পর্যন্ত। এগুলো আমি বিস্তারিত না যাই, কারণ এগুলো প্রিলিম করা আপনারা পারবেন, এগুলো মুখস্থ করা। যেগুলো পড়ার দরকার সেগুলো দেখে, সেগুলো আমি একটু বলে যাই। হিন্দু আইনে টু গেট ম্যারেড, বলেন তো মুসলিম আইনে বিবাহর জন্য অত্যাবশ্যকীয় পালনীয় জিনিস কি মুসলিম আইনে বলেন? অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, আর কি? ইজাব আরো ও একটা কবুল। ইজাব কবুল, আর হচ্ছে মেয়ের সম্মতি, ইজাব, কবুল, মেয়ের বা মেয়ের তাকে পিতার আমরা বলি সম্মতি। এই 3টা মাস সাথে দেনমোহর।
এবং একই অনুষ্ঠানে মানে একই সেম বৈঠক হইতে হবে। হিন্দু আইনেও কিছু জায়গা আছে মানে ইসেনশিয়াল আছে যেটা পালন করতে হবে, অবশ্যই পালনীয় অনুষ্ঠানাদি। প্রথমটা হচ্ছে যজ্ঞ, ব্যাখ্যা করতেছি। দ্বিতীয়টা হচ্ছে সপ্তপদী। আচ্ছা, একটা হচ্ছে যজ্ঞ বা যাকে আমরা বলি যে ওই যে পবিত্র যে সরি বেদান্ত পাঠ না কি বলে এটাকে, বেদ মন্ত্র যেটা। উজ্জ্বল সুন্দর পাঠটা কি ভাই? কোনটা? এই যে যজ্ঞ, এটা হ্যাঁ হ্যাঁ, এটাকে ওটা কি মন্ত্র পাঠ নাকি? হায়ারিং সেরিমনি, হ্যাঁ হায়ারিং সেরিমনি করা হয়, অগ্নি সাক্ষী রেখে বিবাহ হয়। প্রথমে অগ্নি সাক্ষী, ওই যে কাঠ আচ্ছা ফাট হ্যাঁ, দিয়ে পড়ানো হয়। মন্ত্রপাঠ, হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি এবার। সেটা হচ্ছে মন্ত্র পাঠ করা, পবিত্র আগুনের সামনে যে যে দেখবেন আমাদের যারা পুরোহিত থাকে তারা দেখবেন মন্ত্র পাঠ করে, সে যেটা পাঠ করে সেটা ভালো জানে। আর একটা হচ্ছে সপ্তপদী, সাত সাত পাক। পাকের ঘোড়া। হ্যাঁ, 7 পাকের ঘোড়া, 7 পাকের ঘোড়া, তার মানে 7 কদম ঘুরতে হবে উক্ত আগুনের সামনে। কাজটা কি? প্রথম হচ্ছে উক্ত অগ্নির সামনে, এটা হচ্ছে অগ্নি, এই অগ্নির সামনে হচ্ছে মন্ত্রপাঠ করবে পুরোহিত, এবং এরপরে হচ্ছে কন্যা, মানে কন্যা এবং হচ্ছে যিনি বর, এই দুজন হচ্ছে এই অগ্নি চারদিকে 7 বার ঘুরবে। তখন দেখবেন ওই যে স্বামী এবং স্ত্রী যারা হয় তাদের ওই যে কি যেন বাধা থাকে, এটা কি বলে আমি ক্লিয়ার করি স্যার, শোনেন। হ্যাঁ এই যজ্ঞাগ্নি বা অগ্নিকে সাক্ষী রেখে তো বিয়ে হচ্ছে, বসে স্বামী স্ত্রী বা নতুন বর বউ বসে বিয়ে হচ্ছে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, সবকিছু হলো জামাই দাঁড়ায় থাকবে, মানে বর দাঁড়ায় থাকবে, আর ওই বিবাহিত কন্যা 7 বার ঘুরে ঘুরে এসে বরের পায়ে পান আর জল দিয়ে স্পর্শ করবে, এটাই। আচ্ছা ঠিক আর আছে, অগ্নি সাক্ষী রেখে এটাকে আমি আরেকটু সহজ ভাবে উপস্থাপন করি, আপনারা তো সবাই শুনলেন। সেটা হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান পালন করবে, প্রথমে হচ্ছে মন্ত্রপাঠ করবে, মন্ত্রপাঠ ম্যান্ডেটরি। এরপর হচ্ছে যে আমাদের উজ্জ্বল বললো যে কন্যা চারদিকে ঘুরবে, স্বামীর পায়ে এসে সালাম করবে, তাই না, বা এরকম। এখন বিষয়টা হচ্ছে যে নর্মালি আমরা যেটা দেখি যে ঘুরে 7 কদম, আপনারা এইভাবেই মাথায় রাখেন যে আগুনের ওই পবিত্র অগ্নির চারপাশে 7 বার ঘোরা বা 7 কদম হাঁটা, এটা কিন্তু মাস্ট। কেমন, এটা মাথায় রাখতে হবে। এটার উদ্দেশ্যটা কি থাকে? এটা হচ্ছে পরস্পরের প্রতি যে যে দায়িত্ব নিবে বা কর্তব্য পালন করবে, সেটা হচ্ছে মানে বা অঙ্গীকার করা, প্রমিস করা। প্রমিস করা, রাইট, প্রমিস করা বা শপথ করা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে নাবালিকা কন্যাকে কি হিন্দু আইনে বিবাহ দেওয়া যায় কি? ভাইয়া যাই। যায়। কোন হিন্দু কি উপপত্নী রাখতে পারবে? উপপত্নী বুঝেন? ভাই উপপত্নী মানে কি রক্ষিতার কথা বলছেন আপনি? রাইট, দেখা যাবে। ভাইয়া আমি সঠিক জানি না, তবে অনেকে রাখা যায় আমি শুনেছি আর কি। তোর হচ্ছে রাখা যাবে, তবে স্ত্রী যদি এক্ষেত্রে সহমত পোষণ না করে, স্ত্রী আলাদা থাকতে পারবে এবং কি ভরণ পোষণ চাইতে পারে। বিবাহ বিচ্ছেদ হবে হিন্দু আইনে কোনো সুযোগ নাই। একটা জিনিস মাথায় রাখবে, হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ বলতে কিছু নাই, অ্যাকর্ডিং টু হিন্দু পার্সোনাল। সুতরাং সে কি করতে পারবে? তুমি যদি উপপত্নী নিয়ে থাকবা তাহলে থাকো, আমি আলাদা থাকবো, আমাকে তুমি ভরণ পোষণ দেবে। বিষয়টা বোঝা গেল? বুঝতে পারছেন ভাই বোন? তাইলে কি ভাই হিন্দুদের ডিভোর্স হয় না? ভাইয়া এই হিন্দু আইনে ক্ষেত্রে কোনো ডিভোর্স নেই। ভাইয়া এই ক্ষেত্রে ওয়াইফ হচ্ছে সেপারেট মেইনটেনেন্স দাবি করবে, এটা কি কোর্টের Exactly. মাধ্যমে নাকি হাজবেন্ডের কাছ অবশ্যই থেকে? মেনটেনেন্স মানেই হচ্ছে কোর্টের মাধ্যমে যেতে হয় স্বাভাবিকভাবেই। আচ্ছা আচ্ছা। হিন্দু আইনে মেনটেনেন্সের মামলা খুব কম, আদালতে খুবই কম। কারণ মানে হিন্দু আইনের বিবাহটাকে অবিচ্ছেদ্য বলা হয়, মানে এটা হচ্ছে 7 জন্মে, এগুলোকে কোনোভাবেই ব্রেক করার সুযোগ নেই। তার মানে হিন্দু আইনে ডিভোর্সের কোনো সুযোগ নেই, হিন্দু আইনে ডিভোর্স বলতে কোনো টপিকসই নেই। কেমন, ওই সেপারেট ভাবে থাকার জন্য সে তখন সেপারেট মেনটেনেন্স চাইতে পারে। অসবর্ণ বিবাহ কি ভাই? আপার ক্লাসের কোনো একজন নারী বা পুরুষ লোয়ার ক্লাসের কোনো একজন নারী বা পুরুষকে বিয়ে করতেছে, তখন সেটাকে বলা হয় অসবর্ণ বিবাহ। সাধারণত এই অসবর্ণ বিবাহগুলো লাভ ম্যারেজের ক্ষেত্রে হয়ে থাকে, যে মেয়ে সুন্দর, সে কোন ক্লাসের দেখার আমার টাইম, এরকম হয়। আমার বন্ধু উজ্জ্বল সেম কাজ করতো, তুমি জানেন। দেখেন, এরপরে হচ্ছে আর কোনো আলোচনা যাব না। এরপরে হচ্ছে দেখেন যে কোনো ব্যক্তি 3 বছরের ধরেন, যদি ইনকেস ইন্ডিয়াতে এটা হয়, সেটা বাংলাদেশে হয় নাই, তারপর বলে যাই, যদি আপনি ইনকেস সেপারেট থাকতে চান,
ইনকেস যদি আপনি ধরেন, আমরা জানি হিন্দু আইনের বিবাহ হচ্ছে অবিচ্ছেদ্য, হিন্দু আইনের বিবাহ হচ্ছে অবিচ্ছেদ্য। আজকে আমরা উজ্জ্বলকে নিয়ে অনেক দুষ্টামি করলাম, করাই যায় মাঝে মধ্যে। হিন্দু আইনে বিবাহ হচ্ছে অবিচ্ছেদ্য, তাই না? এখন অবিচ্ছেদ্য, এখন স্ত্রী আলাদা থাকতে চায়, এই আলাদা থাকতে চাই, এই প্রেক্ষিতে হিন্দু বিবাহ আইন 1955 প্রণীত হয়েছিল। হিন্দু বিবাহ আইন 1955 ইন্ডিয়াতে প্রণীত হয়, এবং সেই আইনটাতে বলা হয় যদি কোনো হিন্দু 3 বছর বিবাহিত জীবন যাপন করে, কোনো হিন্দু দম্পতি 3 বছর, কত বছর? 3 বছর বিবাহিত জীবন যাপন করে, এরপরে তাদের মনে হচ্ছে তাদের মতে মিল হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপরে সে কি করতে পারে? 60 দিনের নোটিশ দিয়ে সে চাইলে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে। কত দিনের? ইন্ডিয়াতে, এটা কিন্তু বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। 60 দিনের নোটিশ, ওটা কিছুটা ইদ্যত পিরিয়ডের মতো। গার্ডিয়ানশিপ আর নাবালকত্ব, এগুলো কি পড়ানো হয়েছিল এই চ্যাপ্টার? ভাই একটা প্রশ্ন। বলেন। ভাইয়া এই যে আপনার এই বিবাহ বিচ্ছেদের যে বা আলাদা ভরণ পোষণের যে বিষয়টা আসতেছে, ভাই এখানে যদি আলাদা থাকা অবস্থায় যদি আনসেস্টেজের বিষয়টা আসে, তো সেক্ষেত্রে কি ভরণ পোষণের এই বিষয়গুলো কিভাবে আপনার নির্ধারিত হবে? ঠিক আছে, সেটা হচ্ছে হিন্দু আইনে প্রথমেই বলা হলো সম্পত্তির ক্ষেত্রে আনচেস্টিটি যদি প্রমাণিত হয় তাহলে উক্ত স্ত্রী সম্পদ থেকে বঞ্চিত হবে। প্রশ্ন হচ্ছে ভরণ পোষণ পরবর্তীতে আর পাবে কিনা? উত্তর হচ্ছে সে ভরণ পোষণও পাবে না। আচ্ছা ভাইয়া হিন্দু একটা আইন কোয়েশ্চেন। ভাইয়া আমাদের পাশের এলাকায় এই নতুন বিয়ে হয়েছিল 1 সপ্তাহের মধ্যে, আবার ওই মেয়ে ওই অন্য আরেকটা ছেলের সাথে চলে গেছিল আর কি, এটা হিন্দু বিয়ে। তো তখন কোন আইনটা অ্যাপ্লাই হবে ওইখানে? মানে বিবাহ হবে কি হবে না সেটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই দেখেন, আমি বললাম যে মডার্ন হিন্দু লতে কিছু প্র্যাকটিসের চেঞ্জ আসছে, যদিও বাংলাদেশ আইন অনুযায়ী সেগুলো এখনো অ্যাডপ্ট করে নাই। ইট ইজ ভেরি আনফরচুনেট। বাংলাদেশ হিন্দু আইনে অনেক পরিবর্তন আনা উচিত। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বড় বড় হিন্দু লয়ার যারা আছেন তারা এখানে অনেক কথা বলছে সুপ্রিম কোর্টে, কেন জানি এখনো হয় নাই। অবশ্য না হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ হচ্ছে এটা মানে হিন্দু আইনটা স্যাক্রামেন্ট তো মূলত চাইলেই পরিবর্তন করা যায় না, এতটা সহজ না। ইন্ডিয়াতে অনেক জাজমেন্ট আছে, অনেক বড় বড় মানে জাজমেন্ট পাবেন, বা ওরা ল্যান্ডমার্ক কিছু ডিসিশন দিয়ে চেঞ্জ আসে। বাংলাদেশে এগুলো এখনো হয় নাই। আসলে এটা মানে যদি লর থেকে বলেন ভাই, লফুলি কোনো অ্যান্সার নাই, তবে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ভাই এখন এই সেকেন্ড ম্যারেজটা ইফেক্টিভ হয়, কিছু করার থাকেন ভাই। এখন আপনাদের আমি একবারে আমার প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, এটা অফ দ্য রেকর্ডে বলি, সমস্যা নেই। আমাদের মাদারীপুরে আমার পাশের উপজেলাটা আসার, সেখানে রিসেন্ট দেখবেন একটা খুব ভাইরাল হয়েছিল যে 10 বছরের প্রেম, 4 বছরের বিয়ে, তারপরে অন্যের সাথে চলে গেছে, এখন আবার উক্ত আগের হাজবেন্ড নেওয়ার জন্য করছে, অন্বেষণ করতেছে, পরবর্তীতে কিন্তু ফেরত গেছে। সুযোগ আছে যদি আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেন, যদি অ্যাকসেপ্ট না করেন সুযোগ নেই। প্র্যাকটিসের ব্যাপার ভাই, এটা আমার আসলে মতামত দেওয়া ঠিক না, কারণ এটা হিন্দু যারা পণ্ডিত আছেন, যারা হিন্দু বিষয়ে আরো জানেন, তাদের মানে এটা কোথাও দেওয়া উচিত। আমার দেওয়াটা আসলে আমি সমীচীন মনে করি না, তারপরে বললাম যে আমার মনে হয় অ্যাকসেপ্ট করার সুযোগ থাকতে পারে। কি বলেন উজ্জ্বল, কি বলো? তুমি সামাজিক ভাবে কিছুটা মেনে নেয়, এটাই আর কি। এক্স্যাক্ট, এতটুকু এই কথাটা দিয়ে আমরা ডিবেট ওভার করে দেখি। আচ্ছা, সেটা হচ্ছে হিন্দু আইনে মাইনরিটি গার্ডিয়ানশিপ নিয়ে একটা আলোচনা আছে। দায়াভাগা স্কুল অনুযায়ী মাইনরিটি আর গার্ডিয়ান এগুলো প্রিলিজন, এগুলো রিটেনে কখনো আসবে না, জাস্ট বলে যাই। দায়াভাগা স্কুল ল অনুযায়ী কত বছর একজন ছেলেকে সাবালক বলা হয়? একটু আগেও পড়াইছে, 15 বছর ভাইয়া। ওই ব্যাখ্যার অনুযায়ী 16। 33 বছর। এখন হিন্দু আইনে অভিভাবক বলা হয়েছে 3 প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল গার্ডিয়ান, একটা হচ্ছে গার্ডিয়ান উইলের দ্বারা তিনি নিযুক্ত হন, দ্বিতীয় হচ্ছে কোড অ্যাপয়েন্টেড গার্ডিয়ান। হিন্দু আইনে অভিভাবক 3 প্রকার। স্বাভাবিক গার্ডিয়ান বা ন্যাচারাল গার্ডিয়ান কাকে বলা হয়? পিতাকে। হিন্দু আইনে যে কোনো আইনের ন্যাচারাল গার্ডিয়ান হচ্ছে পিতা। বিবাহিত পুরুষের ক্ষেত্রে তার স্বামী, বিবাহিত নাবালিকা স্ত্রীর ক্ষেত্রে তার স্বামী, বিবাহিত নাবালিকা স্ত্রীর ক্ষেত্রে তার স্বামী, অবৈধ সন্তানের ক্ষেত্রে তার মাতা। কি কি বললাম ভাই বলেন তো একজন রিপিট করে, একজনও শুনেন নাই?
উম, ভাইয়া নাবালিকা বিবাহিত কন্যা মানে মেয়ের জন্য তার স্বামী, আর ন্যাচারাল গার্ডিয়ান হলো পিতা, আর লাস্টে সেটা ভাই আর মনে করতে পারছি না আমি। লাস্টে বললাম অবৈধ সন্তান। তো অবৈধ অবিবাহিত সন্তানের হলে ক্ষেত্রে গার্ডিয়ান হচ্ছে তার মাতা, তার পিতা কিন্তু না, তার মা। বুঝতে পারছেন? বোঝা গেল কিনা? জি ভাই। ওকে। গার্ডিয়ান ডি ফ্যাক্টো ভালোভাবে পড়বেন। গার্ডিয়ান ডি ফ্যাক্টো বলতে কি বোঝায়? গার্ডিয়ান ডি ফ্যাক্টো, কারা গার্ডিয়ান ডি ফ্যাক্টো হইতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়। মোটামুটি হিন্দু আইনে প্রপার্টি ফ্যামিলি পার্টে এতটুকুই যথেষ্ট, আশা করি এর বাইরে লাগবে না। শর্ট নোটের কথা যেগুলো বলেছিলাম সেই শর্ট নোট গুলো ভালোভাবে পড়বেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আগামীকাল যদি সম্ভব হয়, আগামীকাল মনে হয় সম্ভব হবে না ক্লাস নেওয়া, যাই হোক যেদিনই নেই ওই দিন আমি সাজেশন দিব, সাজেশন দিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদের ক্লাস নেবো ইনশাল্লাহ। সাজেশনটা আশা করি কনক্লুসিভ নেচারে পাবেন, আশা করি আপনাদের ইনশাল্লাহ হেল্পফুল হবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। দ্য ফ্লোর ইজ ওপেন টু অল। ভাই ডিফ্যাক্টো মানে কি হচ্ছে বাই উইলের মাধ্যমে যেটা আপনার ওই যে আপনার, গার্ডিয়ানশিপ হয় হ্যাঁ, ওইটা। ওই ক্ষেত্রে তার চাচা মামারা প্রায়োরিটি পায়। ও আচ্ছা আচ্ছা। চাচা, বড় মামা এরা প্রায়োরিটি দিয়ে থাকে। ভাইয়া আপনি, জি, হচ্ছে বিচার প্রক্রিয়া বইটা পড়তে বলছেন, কিন্তু ওই বইটা কিভাবে পড়া উচিত, আপনি কিভাবে পড়ছেন এটা ঠিক বুঝতে আচ্ছা পারতেছি এটা না। আমি অ্যান্সার দিব শেষে। আর আর কোনো কোশ্চেন? ভাই লিগ্যাম লিখিত কবে আসতে পারে? রোমান আগে করেন, এরপরে আর একজন করেন। কি করতেছিলেন রোমান ভাই বলেন? ভাই রোমান না, জিহাদ। কি করছেন বলেন ভাই? ভাই লিগ্যাম ওই যে লিখিত কবে আসতে পারে? ওটা কাজ চলমান, ইনশাল্লাহ 19 এপ্রিলের আগে আগে বা 19 এপ্রিলের আগে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আর কি যেন কোশ্চেন করতেছেন ভাই? ভাইয়া মুসলিম লয়ের 11তম ক্লাসটা তো আপলোড হয়নি, এটার নোটটাও পাচ্ছি না। আচ্ছা ভাই ওইটা আমি অনেকবার আপলোড দিছি, হচ্ছে না। আমি অন্য ওয়ে তো ট্রাই করতেছি, তাও হচ্ছে না। আমি দেখি কিছু একটা করা যায় কিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপে না দিতে হলে আমি টেলিগ্রাম একটা গ্রুপ খুলে দেখবো ওইখানে আপলোড হয় কিনা। আমাদের যারা পেইড ব্যাচের আছেন আমি ক্লাসগুলো আপলোড করে দেবো, চিন্তা করেন 11 নম্বর একটা ক্লাস হবে। টেলিগ্রামে বলেই ভালো হয়। আচ্ছা আমি চেষ্টা করবো, নিতে পারবো। আর বলেন, আর হচ্ছে আর কোন লাস্ট কোশ্চেন, নাহলে আমি একটু বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো। স্যার ওই যে Last question, পূর্বের ক্লাসের একটা প্রশ্ন ছিল আমার, বলেন। ইনহেরিটেন্স নেভার রিমেইনস ইন এভিডেন্স, ওই বিষয়টা একটু যদি ক্লিয়ার। দেখেন, এক্স নামের একজন ব্যক্তি, তার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট। এখন হিন্দু আইন অনুযায়ী ধরেন হচ্ছে একটু ভাই, এক্স হচ্ছে প্রপার্টিটা তার আনবর্ন চাইল্ড বরাবর ধরেন হবে, এখনো সন্তান জন্ম করেন, আনবর্ন চাইল্ড, তার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট। ওয়াইফের সাথে ধরেন হচ্ছে আছে হচ্ছে আরে ভাই সরি ভাই, শেষে একটু ইন্টারাপ্ট করতেছিল না, আমার বোর্ডে ঝামেলা করতেছে। দেখেন, এক্স নামের একজন ব্যক্তি, ওনার সন্তান আছে, এই মুরব্বী মানুষ, কথার কথা, সন্তান আছে, আর হচ্ছে এই বুড়া বয়সে ওনার একটা প্রেগনেন্ট ওয়াইফ আছে। আচ্ছা, ধরেন সনে আছে, এখানে সন আছে আর প্রেগনেন্ট ওয়াইফ আছে, উনি মারা গেলেন। এখানে কি একটা পুত্র হবে যিনি আনবর্ন চাইল্ড? নিয়ম অনুযায়ী কি সম্পত্তিটা কি হাফ পাবে স্ত্রী, এখন হাফ পাবে পুত্র। এই আনবর্ন চাইল্ড তার জন্য কি সম্পত্তি বসিয়ে রাখা যাবে যে আমার আনবর্ন চাইল্ড তো 2 মাস পরে জন্মগ্রহণ করবে, 2 মাস পরে আমার সন ওই আনবর্ন চাইল্ড হবে, তার জন্য কি বসিয়ে রাখতে পারবেন সম্পত্তি? পারবেন কিনা? না ভাইয়া।
হিন্দু আইনে বললো উত্তরাধিকারকে স্থগিত করে রাখা যায় না। ভবিষ্যতে কেউ সম্পত্তি পাবে, তার জন্য উত্তরাধিকার বসে থাকবে না। যিনি জীবিত অবস্থায় আছেন, যার এক্সিস্টেন্স আছে, তাদের মধ্যে সম্পত্তি বন্টন হয়ে যাবে, এবং একবার যখন সম্পত্তি বন্টন হবে সেটার ফেরত চলে আসবে। এটাই হচ্ছে সেই ইনহেরিটেন্স নেভার রিমেইন ইন অ্যাভান্স। বুঝতে পারছেন সাকিব ভাই? জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? তাহলে একটু বিচার প্রক্রিয়া না 5 মিনিট কথা বলি। আচ্ছা, বিচার প্রক্রিয়া নিয়ে একটু কথা বলি, আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখেন, বিচার প্রক্রিয়া এমন একটা বই যেখানে সিভিল এবং ক্রিমিনাল উভয় জায়গা নিয়ে আলোচনা করছে। আরো একটা পার্ট নিয়ে আলোচনা করছে যেটা আমরা মনে হয় অনেক সময় লেফট ওভার হয়ে যাই, সেটা হচ্ছে স্পেশাল ল এর কিছু জায়গা, স্পেশাল ল এর কিছু প্রসিজার নিয়ে আলোচনা করছে। দেখেন, আপনি সিভিল ল যখন করতেছেন, দ্যাট মিন এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, সিপিসি, 3টা আইনে চলে আসতেছে। কি কি? এসআর, লিমিটেশন, সিপিসি, 3টে জায়গায় চলে আসে। ক্রিমিনাল যখন করতেছেন, পেনাল কোড আসতেছে, এভিডেন্সও আসবে, সিআরপিসিও আসবে, এবং এই একই সাথে প্রত্যেকটা পার্ট বাংলা সহজ করে আলোচনা। স্পেশাল ল তো দেখবেন নারী ও শিশু আইন, এনআই অ্যাক্টের মামলা, অনেক কিছু মামলা বিভিন্ন জায়গা নিয়ে আলোচনা করা আছে। পড়বেনটা কিভাবে ভাই? এটা হচ্ছে প্রথমে আপনারা প্লেন রিডিং দিবেন, যারা একদম নিউ ফ্রেশার, প্লেন রিডিং দিবেন সিভিল লটা, প্লেন রিডিং দিবেন ক্রিমিনাল লটা। পড়তে গিয়ে আপনার কাছে যে সকল লাইন ইম্পর্টেন্ট মনে হবে, এমনও হতে পারে পুরো একটা প্যারা ইম্পর্টেন্ট মনে হতে পারে, সেগুলো একটু হাইলাইটে দিয়ে দাগাবেন। অনেক কেস রেফারেন্স পাবেন, সব কেস রেফারেন্স পড়ার দরকার নাই। 2-1টা কেস রেফারেন্স করবেন চোখে বাঁধার মতো। কেস রেফারেন্স গুলো কিভাবে পড়বেন? ওই কেসের প্রথম 2-1 লাইন পড়বেন, শেষে 2-3 লাইন পড়বেন, দেখবেন ওই কেস মূলত কি জাজমেন্ট দেওয়া হয়েছিল বুঝে যাবে। জাস্ট এতটুকু বোঝার জন্য, কেস কিন্তু মুখস্থ করার জন্য করবেন না। ওইখান থেকে প্রবলেমেটিক টাইপের অ্যাপ্রোচের কোশ্চেন আসে, ওই কেস রেফারেন্স গুলো পড়লে আপনি সেই প্রবলেমেটিক কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারেন বলতে হবে ইনশাআল্লাহ। এখন আপনার যখন প্লেন রিডিং একবার সম্পূর্ণ বইটা প্লেন রিডিং দিয়ে পড়া হলো, ধরেন আপনার 15-20 দিন 1 মাস টাইম লাগতেছে, আপনি পরবর্তী সময় যখন এসআর অ্যাক্ট করবেন, যখন লিমিটেশন অ্যাক্ট করবেন, যখন সিপিসি সিআরপিসি পেনাল করবেন, ওই খাতার নোট নেওয়ার সময় স্পেসিফিক করে আমি বললাম, ধরেন হচ্ছে আপনি সিপিসির নোট নিতেছেন, এখন আপনার নোট খাতাতে সিপিসির নোট নেওয়ার ক্ষেত্রে প্রথমে বেয়ার একটা নোট নিলেন, রেফারেন্স বই থেকে নোট নিলেন, এরপরে নেক্সট কাজ হচ্ছে ওই বিচার প্রক্রিয়া বইতে যাবেন, যেই লাইনগুলো ইম্পর্টেন্ট টপিকের সাথে মিল রেখে আপনার নোট খাতাতে নিয়ে যাবেন। যদি কোনো কেস রেফারেন্স পান যেটা আপনি মনে করেন মানে মনে হয় যে ওটা থেকে প্রবলেমেটিক কোশ্চেন কখন আসতে পারে, চাইলে সেটার রেফারেন্সও নিতে পারেন। বিচার প্রক্রিয়া বইটা অন্তত 5 বার পড়া উচিত। একাডেমিক লাইভে সাল 2021 বা 22 আমার একজন শিক্ষক ছিলেন, উনিও আমার ইউনিভার্সিটি টিচার বলছিল বিচার প্রক্রিয়া বই 5 বার যে পড়তে পারবে সে জাজ হবে। বিশ্বাস করেন, আমি রিটেন ভাইবা পরীক্ষা দেওয়ার আগ দিনে, মানে 1 দিন বা 2 দিন আগেই সর্বমোট বিচার প্রক্রিয়া বই তখন 5 বার পড়ে গেছিলাম। 5 বার ভাই বললো তো নিবেন, এই কথা মানে আমি এর আগে অনেকবার অনেককে বলছিলাম। তা আমি আপনাদের সেম বলবো, অন্তত বিচার প্রক্রিয়া বই 3 বার পড়া উচিত, অন্তত 3 বার। বারবার পড়েন, কাজে লাগবে ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন, রেকর্ড ক্লাস শেষ হবে। আর আরেকটা বিষয়, এটা হচ্ছে হিন্দু লাইভ 5 নাম্বার কিন্তু আরো একটা ক্লাস আছে, আগামীকাল না হলে পরশু ইনশাআল্লাহ নিব। রুটিনটা একটু ব্রেক হইলো। লাস্ট কোশ্চেন, রেকর্ডটা অফ করি, লাস্ট কোনো কোশ্চেন থাকলে করতে পারি। ভাইয়া, আইনের যে কোনো বই পড়তে গেলে